সঙ্গীতা ওর ইচ্ছে পূরণ করার সময় পায়নি, ফিরিয়ে দিতে পারেনি ওদের পূর্বপুরুষের সম্পত্তি। নারায়ণের ধন ওই ভস্মীভূত নীলরতন নিবাসে হয়তো আজও কোথাও মুক্তির অপেক্ষায় কাঁদছে। সত্যি তো এটাই, ওদের ঋণ মেটাবার ক্ষমতা আজও আমাদের নেই। সঙ্গীতার ডায়েরির কয়েকটা লাইন আজ আবারও মনে মনে পড়লাম। ইতিহাস শেষে ঠিক আসবে মহাপ্রলয়, অভিশাপ ধুয়ে যাবে আগামীর আলোয়, নব অধ্যায় রচবে সময়ের নবশিক্ষা, তোমার লেখনীতে আমার মুক্তির অপেক্ষা। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলার বিনোদনময় সাহিত্য জগৎ আলোকিত রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই উপস্থাপনা দি অ্যাডভেঞ্চার স্টেশন। আজকের উপস্থাপনা নীলকুঠির অভিশপ্ত ভাড়াবাড়ির দ্বিতীয় ও অন্তিম পর্ব। গল্পটার প্রথম পর্ব যারা শোনেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, শুনে আসতে পারেন। আগের পর্বে যা শুনলেন, লিখন কাঞ্চনপুর কলেজে পড়ে। মেসে থাকতে থাকতে তার মনে হলো সেখানে থাকলে সে আর পাশ করতে পারবে না। তাই সে খুঁজতে থাকে কোনো কম দামে ভাড়া বাড়ি, যেখানে সে একা থেকে পড়াশোনা করবে। পূর্ব পরিচিত দীপুদা ও তার বান্ধবীর সাহায্যে কম দামে একটা ভাড়া বাড়ি পেল স্টেশনের কাছে। তারপর লাবণ্যর আসার কথাটা দীপঙ্করদাকে আর বলা হয়নি। আমি নিজেও বিকেলে টিউশন পড়তে বেরিয়ে গিয়েছিলাম। ফিরে আসার পরেও দীপঙ্করদাকে ঘরে দেখতে পাইনি। ভেবেছিলাম নিশ্চয়ই ওদের ফোনে কথা হয়ে গেছে। দিন দুয়েক পরে কলেজে বেরোবার সময় দেখলাম দীপঙ্করদা ভীষণ রেগে আছে। চেঁচিয়ে পিঙ্কিদিকে বলছে, শালা তোর জন্যই তো, তখনই বুঝেছিলাম মেয়েটার ভোতা মাথা, কবে যে কি ঝোঁক করবে। এত চাপ নিস না তো, বিয়ে করব বললেই ওর বাপ ওকে ছেড়ে দেবে না। দীপঙ্করদা দেখলাম গোমড়া মুখ করে বসে আছে। পিঙ্কিদি ওকে বোঝাচ্ছে, আর এমন অফার তো রোজ রোজ আসে না। শালা তুই একটা মেয়েকে পটাতে পারছিস না। আমার বিষয়টা ঠিক মাথায় ঢুকছিল না। এতদিন জানতাম লাবণ্য দীপঙ্করদার গার্লফ্রেন্ড, হঠাৎ কি হলো? আরে তুই জানিস না, শালা এই বয়সের যে আবেগ, কি করতে কি যে করে, আরেকবার ফেসে বসে থাকবো। সে তো সবেই রিস্ক আছে, এত মালদার পার্টিও তো আগে জোটেনি। আমাকে দেখতে পেয়েই ওদের চেঁচামেচিটা বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত হই জিজ্ঞাসা করলাম, আবার কি প্রবলেম হলো? তেমন কিছু নয়, তুই ওসব বুঝবি না। দীপঙ্করদা দেখলাম আমার জিজ্ঞাসাতে ভীষণই চটে গেল। প্রেম তো আর করনি চাদু, চাপ কি বুঝবে? তা ঠিক, আর না বোঝাই ভালো, ওসবে যা হ্যাপা। তারপরেই পিঙ্কিদির দিকে ঘুরে বললাম, কি তাই তো? নাকি তোমারও আছে কেউ পিঙ্কিদি? দীপুর মতো কপাল কি আর, ভাগ্য করে লুকটা পেয়েছে। মাল করি না থাক, ওর ফেসেই সব ফেসে যাচ্ছে। শালা সেই হাফ প্যান্ট থেকে একের পর এক অফার পায়, আর আমাদের দু একটা যা জোটে তাও পালায়। পালালে তো শালা বেঁচে যেতাম, এই যে টুটি টিপে ধরে। আমার মাথার মধ্যে তালগোল পাকিয়ে গেল। দীপঙ্করদা এসব কি বলছে? এই তো সেদিন দুঃখ করছিল লাবণ্যর বাপ নাকি হিটলার, আজ আবার বলছে লাবণ্য পালিয়ে গেলেই বেঁচে যায়। আমি মনে মনে বিরক্ত হয়েই বললাম, এটা কিন্তু অন্যায় কথা। কত রিস্ক নিয়ে মেয়েটা এত দূরে ছুটে আসে বলো তো? সেদিন তো 1 ঘন্টা ওয়েট করে ফিরে গেল। সেদিন মানে? লাবণ্য আবার কবে এসেছিল? আমিও খুব অবাক হয়ে গেলাম। লাবণ্য এখান থেকে ফিরে গিয়েও দীপঙ্করদাকে কিছু বলেনি। তাড়াতাড়ি করে বললাম, এই তো রবিবারে দুপুরবেলা কতক্ষণ বসে রইল, জুওলজির কী সব কোশ্চেনের উত্তরও জানার কথা বলছিল। দীপঙ্করদার চোখ দুটো দেখলাম গোল্লা পাকিয়ে গেল।
আমার দিকে তাকিয়ে বলল, লাবণ্য? জুওলজির কোশ্চেন? ও তো সংস্কৃতে পড়ে। কেমন দেখতে বলতো মেয়েটা? ওই তো ফর্সা করে, পাতলা ছিমছিমে, কলেজেই পড়ে মনে হলো। কি পরে এসেছিল বলতো? হলদে একটা চুড়িদার আর সবুজ রঙের ওড়না। এই রে, তাহলে তো দেবিকা ছিল। লাবণ্য তো জিন্স ছাড়া কিছু পরেই না। আমার চোখ রীতিমতো কপালে উঠল। দেবিকা? সে আবার কে? তাই সেদিন থেকে আর রিপ্লাই দেয়নি। তুই নিশ্চয়ই লাবণ্যর ব্যাপারে ওকে বলে দিয়েছিস? যা, তোর একটা ডেবিট কার্ড তো গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। ওদের কথাবার্তার বেশিরভাগই আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। হাঁ করে দাঁড়িয়ে রইলাম। দীপঙ্করদা আমার উপরে এক প্রস্থ চটে গিয়ে বলল, গাধা কোথাকার, আগে বলবি তো। ওই মেয়েটা দেবিকা। আমি বায়ো টিউশন পড়তাম আগে। ওর বাড়িতে আমার ব্যাপারটা জানতেই দূর, তুই এমন ঘেটে দিলি না। একে লাবণ্য কিনে টেনশনের শেষ নেই, তারপরে আবার। বিষয়টা এবার ভালোই বুঝলাম। এই জন্যই মন্টুবাবু বলেছিলেন মালিনী বৌদি একজনকে নয়, অনেককেই বারবার আসতে যেতে দেখেছে। আমার মাথাটাও গরম হয়ে গেল। বিরক্তি দেখিয়ে বললাম, কি করে জানবো? তোমার একজন নয় 10 জন আছে। আর তুমি সেই রাসলীলা রচবার জন্যেই এই এত দূরে ভুতুরে বাড়িটা দেখেছিলে। কেন, তোকে কি জোর করে নিয়ে এসেছিলাম? আমার থেকে তো তোর বেশি তাড়া ছিল। আমি হয়তো আরও কিছু বলতাম, কিন্তু কলেজের প্রথম ক্লাসটা মিস হয়ে যেত বলেই আর ঝামেলাতে গেলাম না। শুনতে পেলাম দীপঙ্করদা ভিতর থেকে চেঁচাচ্ছে, যা যা, ওই গোয়ালে পড়ে থাকলে এতদিন ফেল করে মরতিস। পাসটা করলে জানবি এই দীপুদার দৌলতেই। বেরোবার সময় দেখলাম আমাদের চেঁচামেচি শুনে গোলাপি বাড়িটার ব্যালকনি থেকে মালিনী বৌদি কেমনভাবে আমার দিকে তাকাচ্ছে। দীপঙ্করদার সুপুরুষ চেহারাটার আড়ালে থাকা নোংরা মনটা সামনে আসার পর থেকে আমি আর ইচ্ছে করেই ওদের ঘরের দিকে পা বাড়াইনি। সজনী মাসি রান্নাঘরে দুবেলার খাবার ঢেকে রেখে যেত, আমি নিজেরটা নিয়ে খেয়ে নিতাম। বেশ কিছুদিন পরে আবার রেলওয়ের ওই দিকে হাঁটতে গিয়েছিলাম। মনটা ভালো লাগছিল না। নিষ্পাপ চোখ দুটো বারবার সামনে আসছিল। ভাবছিলাম, মেয়েটা কত বোকা। দীপুদার মতো একটা ফালতু ছেলের জন্যে কিনা এত দূর ছুটে আসছে। দীপুদাকে নিয়ে ডায়েরিতে আবার ভালোবাসার কথাও লিখেছে। রেলওয়ের লাইন পেরিয়ে এগিয়ে গেলাম, যেখানে ইদারার মতো 4টে চৌবাচ্চা আছে। ভাঙা একটা মাস্তুলও দাঁড়িয়ে আছে। সেই যুগেও একে অপরকে ঠকিয়ে নিজের স্বার্থ বুঝে নিতে কেউ দুবার ভাবত না। আর আজও ঠিক তাই। মিথ্যে, ছলনা, প্রতারণা কোথায় নেই? পলিটিক্স থেকে প্রেম, সব জায়গায় এই একই নীতি চলছে। তুমি বিশ্বাস করবে মানেই ঠকবে। আমার দীর্ঘশ্বাসটা ঝোড়ো বাতাস কোথায় যেন সরিয়ে দিল। একটু বসতেই দেখলাম পশ্চিমে মেঘ ধরেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বুঝলাম তাড়াতাড়ি না ফিরলে ফাঁকা জায়গায় বিপদে পড়ব। তাছাড়া আজ ফেরারও তাড়া ছিল। মেসে কেউ ছিল না। সজনী মাসি এলে ঘুরে ফিরে যেত। নীলরতন নিবাসে যখন পৌঁছলাম তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আচমকা মেয়েলি গলার শর্টটাতে পিছনে ফিরে তাকালাম। এই যে লিখন, লিখন। লাবণ্য, মানে দেবিকা, তুমি? হো হো করে হেসে উঠল বেগুনি চুড়িদার। সন্ধে হলেও বিদ্যুতের ঝিলিকে ওকে দেখেই চিনতে পারলাম। ইতস্তত করে বললাম, আজ তো দীপুদা নেই, মানে তোমাকে আসবো এমন কিছু বলেছে কি? আসার তো কথা, দেখলাম বাড়িটার তালা বন্ধ, তাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। সন্ধে হয়ে গেছে, তারপর মেসে আবার আমি একা।
আজ আর ভিতরে ডাকতে একদমই সাহস হচ্ছিল না। কিন্তু যেভাবে বৃষ্টির বড় বড় ফোঁটা মাথায় এসে পড়ছিল, মেয়েটা নিজের থেকেই বলল, ভিতরে গিয়ে বসবো? আমি ভয়ে ভয়ে গোলাপি বাড়িটার ব্যালকনির দিকে তাকালাম। ঝড় বৃষ্টির জন্যই মনে হয় মালিনী বৌদি দাঁড়িয়েছিল না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মেয়েটা আমার পিছনেই বাড়িতে ঢুকল। হলঘরের টিমটিমে হলদে আলোটা জ্বালিয়ে বললাম, বসো। দীপুদাকে কল করেছিলে কি? না, করিনি। তবে আজ সন্ধ্যাতে চলে আসবে বলেছিল। একটু পরেই তো সজনী মাসি আসবে, রাতের খাবার তো বলে যায়নি দীপুদা। মেয়েটা কোনো উত্তর দিল না। আমিও আর কিছু বললাম না। মনে মনে ভাবলাম, এই হয়েছে এক বিপত্তি। নিজেরা 10-20টা প্রেম করবে আর ঝামেলা আমার বাড়বে। কি কুক্ষণে যে ওদের চক্করে পড়ে এখানে এসেছিলাম। নিজের ঘরে ঢুকে আলোটা জ্বালালাম। দরজাটা খোলা থাকায় ঘরেরই কিছু আলো হল ঘরে গিয়ে পড়ল। আমার কেমন একটা সংকোচ বোধ হচ্ছিল। মেয়েটাকে সেদিনে লাবণ্য বলার পরেও কিছু বলল না তো। দীপঙ্করদার মতো নির্লজ্জ তো আর হতে পারি না। ঘরের ভিতর থেকেই কিছুটা ক্ষমা প্রার্থী হয়ে জিজ্ঞাসা করলাম, মানে তুমি দেবিকা তো? সেদিন তোমাকে লাবণ্য বললাম, অথচ তুমি কিছু বললে না কেন? লাবণ্যই হই আর দেবিকা, নামে কি এসে যায়? তোমাদের কাছে তো একই। শোঁ শোঁ শব্দে বাতাসের ঝাপটটা আরও একবার ঘরে ঢুকল। গামছা দিয়ে হাত মাথা মুছে আবার হল ঘরে বেরোলাম। মেয়েটাকে বকুনি দিয়ে বললাম, তুমি তার মানে লাবণ্যকে চেনো, তাই তো? আর সব জেনে শুনেও দীপুদার জন্য এখানে ছুটে আসছো? কি করব, ভালোবাসি যে। আমার আর কিছু বলতে ইচ্ছে হলো না। মনে হলো এমন প্রেম চুলোয় যাক। চুপচাপ নিজের ঘরে ঢুকে ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে বসলাম। দুবার আর চোখে মেয়েটার দিকে তাকিয়েও দেখলাম একই রকম স্থির হয়ে বসে আছে। এদিকে বাতাসের ঝাপট কমার কোনো লক্ষণ নেই। জানালার পাল্লা দুটো দুমদুম আওয়াজ করছে। আমি আর স্থির থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে বললাম, দীপুদাকে ফোন করব? তোমাকে তো আজ ডিস্টার্ব করিনি লিখন। মেয়েটার গলার আওয়াজে কি যে ছিল, আমি আর কিছু বলতে পারলাম না। তবে দেবিকাকে ওইভাবে দীপঙ্করদার জন্য অপেক্ষা করতে দেখে বুকের বাম দিকে কেমনই যেন ব্যথা করছিল। দেবিকা জড়সড় হয়ে বসেছিল। হলঘরের জানালাটা দিয়ে হাওয়ার সাথে ভেসে আসা বৃষ্টি ওকে বারবার ভিজিয়ে দিচ্ছিল। ওর তাতেও ভ্রুক্ষেপ ছিল না। আমি শেষে থাকতে না পেরে জানালার পাল্লা দুটো জোর আওয়াজে বন্ধ করে দিলাম। দেবিকা আমার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। রাগ দেখিয়েই ওকে বললাম, এমন ভালোবেসে কি হবে? দীপুদার কাছে ঠকতে খুব ভালো লাগছে তোমার? যখন ভালোবেসেছিলাম তখন তো জানতাম না, আর যখন জানলাম তখন ফিরতে পারলাম না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর জিনিস এই প্রেম। ভাগ্যিস কখনো প্রেমের যুপকাষ্ঠে মাথা দিইনি। দেবিকার কাছে অবশ্য গম্ভীরতা বজায় রেখেই বললাম, তোমার কি মনে হয় দীপুদা তোমার এই ভালোবাসা, এই ছুটে আসা দেখে নরম হবে? তোমার প্রতি কমিটেড হয়ে থাকবে? তা তো জানি না, তবে অপেক্ষা করে আছি। দেখলাম দেবিকার চোখ দুটো ছলছল করছে। বিরক্ত হয়েই আবার ঘরে চলে গেলাম। রাগে মাথাটা দপদপ করছিল। আচমকা ওখান থেকেই দেবিকা বলল, ওদের সাথে তুমি কি করছো? তুমি বা কেন এখানে পড়ে আছো ওরা খারাপ জেনেও? সিজনের মাঝে কোথায় আর রুম খুঁজবো? তাছাড়া সিঙ্গেল রুম, এত কম ভাড়াতে। আর তবে ওদের সাথে দূরত্ব রেখেই চলছি।
একই বাড়িতে থেকে দূরে থাকা সম্ভব কি? তাহলে তো আমাকেও আজ ঝেড়ে ফেলতে পারতে। আমি হাঁ করে দেবিকার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, এত ভালো মনের কথা বুঝতে পারো, আর দীপঙ্করদাকে চিনতে কি করে ভুল করলে? দেবিকা আবার বলল, পঞ্চতন্ত্রের গল্প পড়লে জানতে, অসৎ বন্ধু শত্রুর চেয়েও বেশি ভয়ানক। আমি বুঝলাম আবার মেয়েটা জ্ঞান দিতে শুরু করেছে। চুপ করে রইলাম। দেবিকা কোনো উত্তর না পেয়ে বলল, এই বাড়িটার যে একটা ভয়ঙ্কর অতীত রয়েছে সেটা নিশ্চয়ই জানো। সব জেনে শুনে কি নিজের ক্ষতি করবে বলে এই অভিশপ্ত বাড়িটাতে পড়ে আছো? কি জানো তুমি বাড়িটা নিয়ে? অনেক কিছু। এই বাড়িটা একসময় মিশ্র জমিদারদের ছিল, তারপর নীলকুঠির সাহেবদের। নীল চাষিদের ধরে এনে এখানে ওরা কয়েদ করত, নির্যাতন করত। নিরীহ গ্রামবাসীদের হাহাকার, গরিব চাষিদের রক্তের দাগ এত সহজে কি মিটে যায় দেওয়াল থেকে? সেই অভিশাপ আজও বন্দী হয়ে আছে। আরে সে তো বহু যুগ আগের কথা। তারপর কত বছর কেটে গেছে, নদী দিয়ে কত জল গড়িয়েছে, আর বাড়িঘরও তো কতবার মেরামত হয়েছে। এখন সেই সাহেব, সুবেদার, জমিদারও আর জায়গাটা দেখলে চিনতে পারবে না। মেরামত করলে কি সব নির্যাতনের ক্ষতচিহ্ন ঢাকা পড়ে যায়? কাছাকাছি কোথাও খুব জোরে বাজ পড়ল। আনমনা হয়ে গেলাম। ভাবলাম, এই একই কথা আমি আগেও যেন কার কাছে শুনেছিলাম। দেবিকা আমাকে ভাববার অবকাশ না দিয়েই বলতে লাগলো, এমনি দীপুদারা এখানে আসেনি, ওদের অন্য উদ্দেশ্য আছে। লোভ আর লালসা দীপুদাদেরকে এখানে টেনে এনেছে। ওদের মাঝে পড়ে তুমি কেন নিজেকে শেষ করতে চাইছো? শেষ? শেষ মানে? ওরা কিন্তু লোভকে প্রশ্রয় দেবে না। আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে, আবার বিনাশ হবে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝড়ের তাণ্ডব ঘরে বসেও অনুমান করতে পারছিলাম। দেবিকার মুখে এসব শুনে গায়ে যেন কাঁটা দিচ্ছিল। ভয় ভয় জিজ্ঞাসা করলাম, তুমি এত কিছু কি করে জানলে? সবাই সব জানে, আর এবার তুমিও ওদের উদ্দেশ্য জানতে পারবে। শুধু নিজের বিবেককে ঠিক রেখো। আমি ঠিকমতো বুঝলাম না, তবে কথা আর না বাড়াবার জন্যে ঘাড় নাড়লাম। দেবিকা অবশ্য বলতে লাগলো, আসলে কি জানো তো লিখন, শতাব্দীর পর শতাব্দী ধরে এই পৃথিবীতে দুটোই মাত্র শ্রেণী। এক, যারা শাসন করে, আর দুই, যারা বারবার শোষিত হয়। সব শোষিত শ্রেণী তো আর প্রতিশোধ নিতে পারে না। কেউ কেউ আমার মতোই। দেবিকা পুরো কথাটা শেষ করল না। দীর্ঘশ্বাসটা স্পষ্ট শুনতে পেলাম, আর তাতেই বিরক্ত হয়ে বললাম, তুমি বা কেন চুপচাপ অপেক্ষা করছো? তুমিও প্রতিশোধ নাও, দেখো তাতে শান্তি পাবে। নয়তো দীপুদার মতো ছেলেরা বারবার মেয়েদেরকে ঠকিয়েও ছাড় পেয়ে যাবে। দেবিকা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি অস্বস্তিতে চোখ নামিয়ে নিলাম। মনে মনে ভাবলাম, আচ্ছা পাগলি একটা মেয়ে জুটেছে, আমাকে বড় বড় জ্ঞান দেবে, আর নিজের বেলা কিছু বললেই তখন চুপ। আমি আরও কিছু বুঝিয়ে বলবো বলে দরজার দিকে তাকিয়ে দেখলাম দেবিকা নেই। প্রথমে বেশ চমকে গেলাম। মনে হলো এই তো কয়েক সেকেন্ড আগেই এখানে বসেছিল। বৃষ্টির মধ্যে কোথায় গেল? বিছানা থেকে নেমে একটু দ্রুত পায়ে দরজার দিকে গেলাম। হলঘরের কোথাও দেবিকা নেই। দীপঙ্করদার ঘরও বন্ধ। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে প্রাচীরের কাছে গেলাম। বৃষ্টিটা কমে এসেছে, কিন্তু দেবিকা কোথাও নেই। আমি কেমনই ভেবলে গেলাম। মাথা চুলকে ভাবলাম, মেয়েটা কি কর্পূর নাকি যে এমন করে উবে গেল। ধীরে পায়ে আবার বাড়িতে ঢুকলাম। মাথার মধ্যে হাজারটা বিদঘুটে চিন্তা জট পাকাচ্ছিল।
দেবিকা যে বলে গেল ওরা প্রতিশোধ নিতে আসবে, কিন্তু ওরা কারা? আর এখানে এত ঝুঁকি নিয়ে থাকার পিছনে দীপঙ্কর দাদের উদ্দেশ্যটাই বা কি? নানান কিছু ভাবতে ভাবতে হঠাৎ করেই আমি কারোর সাথে ধাক্কা খেলাম। অমনি কানের কাছে মহিলা কণ্ঠের আর্তনাদ পেলাম। ও মা গো, রাম 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 রাম। সরি, কে? দেবিকা? চোখ আর মাথা ধাতস্থ হতে একটু সময় নিল। দেখলাম সজনী মাসি দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। আমি বেশ অবাক হয়েই বললাম, মাসি তুমি কখন এলে? ও মা গো, ও মা গো মা, রাম 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 রাম। দেখলাম মাসি এতটাই ভয় পেয়ে গেছে যে মুখে রাম নাম ছাড়া আর কিছু বেরোচ্ছে না। আমি ওকে স্বাভাবিক করার জন্যে বললাম, আরে আমি লিখন, এত ভয় পাচ্ছ কেন? মাসি কাঁপতে কাঁপতেই নীলরতন নিবাসের বাইরের গ্রিলটার দিকে আঙুল তুলে কি যেন দেখালো। আমি অবশ্য ওদিকে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। বললাম, কি আছে ওখানে? কিছুই তো নেই, চলো ভিতরে। সজনী মাসির ভয়টা তখনও গেল না। জড়সড় হয়েই হল ঘরে ঢুকে দাঁড়িয়ে রইল। আমি রান্নাঘরটা খুলে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, তখনই সজনী মাসির গলা দিয়ে আবার আওয়াজ বেরোলো। এসেছিল তোমার কাছে? কোথায়? কেউ আসেনি তো। তুমি দেরি করছো দেখেই আমি বাইরে দেখতে গেছিলাম। আমি যে তাকে স্পষ্ট দেখলুম। কাকে আবার দেখলে? মাসি দেখলাম আরও বেশি ভয় পেয়ে গেল। কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, সে আমি বলতে পারবো নি, তবে এই বাড়িটা ভালো নয়, কেউ এখানে থাকতে পারেনি কো, তোমরাও পারবে না, পারো তো অন্য কোথাও পালাও। আগেও একদিন সজনী মাসি আমাদের সাবধান করেছিল, তবে এরকম অসংলগ্ন কথা বলেনি। ওনাকে বললাম, পালাবো কোথায়? সে আমি জানি নে, সন্ধ্যের পর আমি এখানে আসতে পারবো নি কো। কাল থেকে বিকেলেই রুটি করে দিয়ে যাব, তোমরা গরম করে খাবে খন। সে কি, তুমি বিকেলে রুটি করলে সে রুটি রাত্রে খাওয়া যাবে? ছেলে পুলে নে সংসার করি, অকালে জানটা দিই আর কি। তবে তোমরা রান্নার অন্য লোক দেখোগে, যাও। আমি আর জোর করলাম না। ভাবলাম মেসের সবাই এলে তখন একসাথে আলোচনা করেই কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু সজনী মাসি যে কাকে দেখে এত ভয় পেল সেটাই বুঝতে পারলাম না। সেদিন সারা বিকেল কালবৈশাখীর দাপাদাপির পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। এমনিতেও মাসি সন্ধে হয়ে যাওয়ার আগেই এখন রান্না সেরে ফিরে যায়। পরীক্ষাও প্রায় চলে এসেছে। অ্যালার্ম দিয়ে ভোরে উঠেই পড়ি, কিন্তু মাঝরাত্রে আজ কি যেন একটা অস্বস্তি শুরু হলো। মনে হলো ছাদের উপরে কারা যেন হাঁটছে। বৃষ্টির পরে এমনিতেই চারিদিক নিস্তব্ধ। ঘুমটা ভেঙে গেল। অনেকক্ষণ চুপচাপ শুয়ে বোঝার চেষ্টা করলাম শব্দটা ঠিক কোত্থেকে আসছে। শব্দটা ছাদ থেকেই আসছিল। কখনো পায়ে টেনে টেনে চলার শব্দ, আবার কখনো দুমদুম করে জুতো পরে চলার আওয়াজ। কিন্তু এত রাত্রে ছাদে কে উঠেছে তা বুঝতে পারলাম না। দীপঙ্করদা ছাড়া বাড়িতেও আর কেউ ছিল না। আর হনুমানের দল তো আর রাত্রে আসে না। মোবাইলটা অন করে দেখলাম প্রায় 1টা বাজে। জানালাটা খোলার আর কোনো মতেই সাহস হলো না। তবে জানালার কাছে কান পেতে বুঝতে পারলাম বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। বাইরে কোনো জনপ্রাণীর সাড়া নেই। আমি পাশ ফিরে চাদরটা কানের দিকে একটু বেশি করে টেনে চোখ বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই আমার কান আবার খাড়া হয়ে গেল। আওয়াজটা ঠিক যেন এবার আমার মাথার উপরে হচ্ছে। এত জোরে হাঁটছে কেউ যে ছাদটাও যেন কেঁপে কেঁপে উঠছে। গলাটা শুকিয়ে এলো।
দেবিকার বলা কথাটা খুব মনে হচ্ছিল। ও সেদিন বলেছিল ওরা ফিরে আসবে প্রতিশোধ নিতে। কিন্তু ওরা কারা? এই বাড়িতে কয়েদ থাকা নিরীহ চাষিদের প্রেতাত্মারা? কিন্তু আমি কি কারো ক্ষতি করেছি নাকি? ভয়ে বুকের মধ্যেও হাতুড়ি পেটার আওয়াজ শুরু হলো। মনে মনে ভাবতে লাগলাম, সত্যি এই বাড়িটাতে থাকা ঠিক হয়নি। কিছু তো আছে একটা এখানে। সেই প্রথম দিন থেকে অশরীরীদের আভাস পাচ্ছি। আওয়াজটা যেন ক্রমাগত বাড়তে লাগলো। একসময় মনে হলো ছাদটাই হয়তো ভেঙে পড়বে। একবার ভাবলাম দীপঙ্করদাকে ডাকবো, কিন্তু পরক্ষণেই মনে হলো এত আওয়াজে দীপঙ্করদাই বা ঘুমোচ্ছে কি করে? নিশ্চয়ই আজকেও আমি একাই সব শুনতে পাচ্ছি। ঠান্ডাতেও ঘামতে লাগলাম। চাদরটা মুখ থেকে সরাতেই সেই চেনা পারফিউমের গন্ধটা আজকেও পেলাম। খুব অবাক হলাম। দেবিকা এত রাত্রে এখানে এসেছে, নাকি আমার ইন্দ্রিয়ই মিথ্যে কথা বলছে? এক একটা সেকেন্ড মনে হচ্ছিল এক একটা ঘন্টা। যেন আমি একা এই আদিম বাড়ির বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছি। একটা সময় পেরিয়ে যাওয়ার পরে নিজেকে ভীষণ দুর্বল লাগছিল। মনে হলো ছাদের আওয়াজটাও অনেক ক্ষীণ হয়ে গেছে। তবে বিছানা থেকে উঠবার মতো মনের জোর পেলাম না। মনে হলো কেউ যেন আমার দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে। এক মুহূর্তেই আমার অন্তরটা রক্তশূন্য হয়ে গেল। ঠকঠক করে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম, কিন্তু এত রাত্রে কে দরজা নাড়তে পারে তা ঠিক বুঝলাম না। মনে হলো সবই হয়তো ছলনা। তখনই দীপঙ্করদার গলার আওয়াজ পেলাম, পর পর 3 বার। আর উপেক্ষা করতে পারলাম না। সাহসে ভর করেই দরজার কাছে উঠে গেলাম। গলাটা বেরোতে চাইছিল না, তবুও কোনো রকমে জিজ্ঞাসা করলাম, কে? দীপুদা? হ্যাঁ রে হতভাগা, আমি। শালা এমন নাক ডেকে ঘুমোস, মরে গেলেও সাড়া পাবো না। আমি আর দ্বিরুক্তি না করে দরজাটা খুললাম। দীপঙ্করদা ধরফর করে আমার রুমে ঢুকেই দরজাটা এমনভাবে বন্ধ করে দিল যেন কাউকে খুন করে এসেছে। আমি ঘরের আলোটা জ্বালিয়ে বললাম, কি হয়েছে? শালা ছাদে এসে ব্যান্ড পার্টি বাজিয়ে গেল, আর তুই কুম্ভকর্ণের মতো ঘুমোলি। বুঝতে পারলাম দীপঙ্করদাও আমার মতোই একই অভিজ্ঞতার সাক্ষী। কাঁপা গলায় বললাম, আজ তুমিও আওয়াজ পেয়েছ? আমি কি কালা না কি বে? দুজনেই চুপ করে কিছুক্ষণ বিছানাতে বসে রইলাম। কারোর যেন কাউকে কিছু বলার সাহসী হচ্ছিল না। বেশ কয়েক মিনিট পরে আমি বললাম, দীপুদা, আমি আগেই বলেছিলাম এই বাড়িটাতে কিছু একটা আছে। আমি আগেও অনেকবার অনুভব করেছি, তোমরাই তখন পাত্তা দাওনি। অনেক বছর ধরে এখানে চাপা আছে ওই ওই নিরীহ গ্রামবাসীদের আর্তনাদ। ধুর, এখনো তো বলছি ওইসব কিছু নেই। আমি কিছুক্ষণ অবাক হয়ে দীপঙ্করদার দিকে তাকিয়ে রইলাম। তারপরে বললাম, আজকে যা হলো তারপরেও তুমি বলবে বিজ্ঞান আর যুক্তির কথা? পিঙ্কির অনুমানটাই সত্যি, বুঝেছিস? এ বাড়িতে নিশ্চিত সেই মোহরের ঘোড়া কোথাও রাখা আছে, নারায়ণের ধন। আর সেটা খুঁজতেই আরও কেউ এসেছিল। নারায়ণের ধন? হ্যাঁ, মিশ্রদের নারায়ণ মন্দির ছিল এই ভিটেতে। ওই যে পিছনের দিকের বাগানে আধ ভাঙা দেওয়াল দুটো এখনো রয়ে গেছে, ওই মন্দিরটাই তো ব্রিটিশ সাহেবরা ভেঙে গুড়িয়ে দিয়েছিল গুপ্তধনের লোভে। কিন্তু নারায়ণের ধন ওদের হাতে আসেনি। মধ্যিখানে সেই সময়ই জ্যাকব সাহেবের রহস্যজনকভাবে মৃত্যু হয়। অনেকে ভেবে নেয় মিশ্রদের অত বছরের পুরনো দেবতা নারায়ণেরই অভিশাপ। যাই হোক, জ্যাকব সাহেবের আত্মহত্যার পরেই বাড়িটা ভুতুড়ে হয়ে যায়। সেইভাবে আর কারো সাহস হয়নি ওই নারায়ণ ধন উদ্ধার করার। আমি এবার বুঝতে পারলাম দেবিকা ওদের কোন উদ্দেশ্যের কথা বলছিল। সজনী মাসির যখের ধনের কথাটাও মিলে যাচ্ছিল। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম,
তুমি এসব কি করে জানলে? আরে এসব পিঙ্কির সোর্স, ওই কিভাবে খোঁজ পেয়েছিল, তখন থেকেই তো মন্টুবাবুর সাথে ওর আলাপ। আমার অবশ্য বিষয়টা মোটেও ঠিক লাগলো না। কবেকার কোন অভিশপ্ত ধন, এমনিতেই এত অলৌকিক ঘটনা ঘটছে, কিন্তু কি বলবো সেটাও বুঝতে পারলাম না। দীপঙ্করদা গলা ঝেড়ে জিজ্ঞাসা করলো, তোর কবে থেকে পরীক্ষা রে? এই তো 10 দিন পরে, ওই মে মাসের 15 থেকে। তোর পরীক্ষাটা হয়ে যাক, তারপরে এই উঠে পড়ে লাগতে হবে। বেশি দিন আর ফেলে রাখা যাবে না, অনেকেই খোঁজ পেয়ে গেছে। প্রচণ্ড গরমের মধ্যে মাথার উপরের ফ্যানটা শুধু বিশ্রী শব্দ করেই নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল। হাওয়া তেমন লাগছিল না, তবুও খাতাতে মুখ গুঁজে রেক্ট্যাঙ্গুলার গেমসের ফান্ডামেন্টাল থিওরি, পিওর স্ট্র্যাটেজি, মিক্স স্ট্র্যাটেজি এইসব গলাধকরণ করে যাচ্ছিলাম। তখনই একটা ঝোড়ো বাতাস দরজার থেকে জানালার দিকে বয়ে গেল। লু না কালবৈশাখী বুঝে ওঠার আগেই মিষ্টি গলার শটটা অনেক দিন পরে শুনতে পেলাম। হাই, এক্সাম আর কদিন? দরজার দিকে তাকিয়ে চমকে উঠলাম। এই অসময়ে দেবিকা? পরীক্ষা চলছে বলেই এখন সব দিন আর কলেজে যেতে হয় না। মনে মনে ভাবলাম, আমারই তো ভুল। আমরা না থাকলেই তো দেবিকা দীপঙ্করদার সাথে দেখা করতে আসে। এই তো আর একটা পেপার হয়ে গেলেই এই বছরের মতো শান্তি। তারপর কি ভেবেছ? এখান থেকে কবে বিদায় নিচ্ছ? মনে মনে একটু রাগ হলো। ভাবলাম, আমি কি কখনো ওদের ইয়েতে বাধা দিয়েছি যে আমাকে তাড়াবার জন্য মেয়েটা এমন উঠে পড়ে লেগেছে? গম্ভীর হয়ে বললাম, কেন, আমাকে বিদায় না করলে বুঝি তোমাদের খুব অসুবিধা হচ্ছে? তোমাকে যে সেদিন এত সব বললাম, মনে নেই? তোমাকেও কিছু বলেছিলাম, ভুলে গেছো মনে হয়। না হলে বারবার এরকম দীপুদার জন্য ছুটে আসতে না। আরে আরে, তুমি তো দীপুদার প্রতি জেলাস হয়ে যাচ্ছ। আমি মনে মনে ভাবলাম, 2 দিন পরে পরীক্ষা, এখনো জিওমেট্রিটা পুরো রিভিশন দিতে বাকি। এই সময়ই একে উৎপাত করতে আসতে হলো। বিরক্তি দেখিয়ে বললাম, আমার ফ্রাইডে এক্সাম আছে কিন্তু। আমি কখন বললাম নেই? আগে যতবারই দেবিকাকে দেখেছি একটু বেশি লাজুক বলেই মনে হয়েছে, এতটা খোলামেলা লাগেনি। আজকেও সেই প্রথম দিনের হলুদ চুড়িদার আর সবুজ ওড়নাটা পরেই এসেছিল, হাতে সেই খয়েরি ডায়েরিটা। মেয়েটা সত্যি খুব মিষ্টি দেখতে, তবে ওর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। আজও চোখ নামিয়ে নিলাম। দেবিকা হঠাৎ করেই আমার বিছানাতে এসে বসল। আমি অস্বস্তিতে পড়ে গিয়ে বললাম, তুমি এখানে বসছো? দীপুদা তো আজ আছে তো ঘরে। কিন্তু আমি তো আজ তোমার সাথেই দেখা করতে এলাম। ভাবলাম এক্সামের পরে তুমি তো চলে যাবে, তাই একবার দেখা করে নি। দেবিকার গায়ের ওই মিষ্টি পারফিউমের গন্ধটা আজ খুব গাঢ় বলে মনে হচ্ছিল। এতটা কাছে ও বসেছিল বলেই হয়তো তুতলিয়ে বললাম, এখনই চলে যাব মানে কে বলছে? দেখলাম দেবিকার চোখ দুটো মুহূর্তেই স্থির হয়ে গেল, হাসিটা ঠোঁট থেকে মিলিয়ে গেল। গম্ভীরভাবে বলল, ওদের উদ্দেশ্য জানার পরেও তুমি এখানেই থাকবে? তোমাকে কিন্তু আমি আলাদা ভেবেছিলাম। আমি মনে মনে ভাবলাম, দেবিকা কি করে জানলো আমি ওদের উদ্দেশ্য জেনে গেছি? দীপঙ্করদা কি ওকে সব কথা বলে? এতটা জেনুইন লাভার তো দীপঙ্করদা নয়। দেবিকা কতটা জানে সেটা পরখ করার জন্যই বললাম, ক্ষতি কি আছে? সত্যি যদি ওদের উদ্দেশ্যের ভাগিদার হই, আর কি, লক্ষ্মী লাভের ইচ্ছা কার না হয়? নারায়ণের কৃপাতে যদি সত্যি। লক্ষ্মী লাভ তো পরিশ্রম করেও পাওয়া যায়, জানো? ওই নারায়ণের ধন
কত গরিব মানুষের আমানত, কত বছর ধরে এই কাঞ্চনপুরের মানুষ নিজের পরিশ্রম তাদের আরাধ্য দেবতার পায়ে সঞ্চয় করে রেখেছিল। কত বিশ্বাস নিয়ে তারা নারায়ণ মন্দিরে পুজো দিতে আসতো। আমি চুপ করে রইলাম। দেবিকার মুখটা ঠিক পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না। ও আড়াআড়ি দাঁড়িয়েছিল। আমার উত্তর না পেয়ে এবার আমার দিকে ঘুরেই বলল, তুমিও তো চাষির ছেলে, তোমার বাবা কত কষ্ট করে নিজের উপার্জনের পয়সায় তোমাকে এখানে পাঠিয়েছে প্রতিষ্ঠিত হতে। সেটা কি এরকম ভাবে? জানো তো, মানুষের পজিশন নয়, পজিশন পাওয়ার পথটাই বলে দেয় তার চরিত্রের সততা। আমি খুব অবাক হলাম দেবিকার আমার প্রতি এতটা আগ্রহ দেখে। ওকে জিজ্ঞাসা করলাম, দীপুদার কাছেই আমার ঠিকুজি কুষ্টিটা জেনেছ বুঝি? দেখলাম রাগে দেবিকার নাকের পাটাটা ঘন ঘন ওঠানামা করছে। ওকে ঠান্ডা করতেই আমি বললাম, দেখো, এমনিতেই রুমের টেম্পারেচার 42। তারপর তুমি যদি এরকম মাথা গরম করো, কখন যে ব্লাস্ট হবে। বিস্ফোরণ তো এমনিতেও হবে। লোভ আর লালসার জয় হতে ওরা দেবে না। ওরা এত বছর ধরে নারায়ণের দহন আগলেছে, কারো হাতে আসতে দেয়নি। মিশ্র জমিদার ওদের সাথে বেইমানি করেছিল, তাকেও শাস্তি পেতে হয়েছিল। আরো একবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে। তুমি দীপুদাদের দলে আর নাম লিখিও না। দেবিকার গলার স্বর কাঁপলেও কি যেন একটা দৃঢ়তা ছিল। ওকে এবার আর অবহেলা করতে পারলাম না। কোথায় যাব বলো তো? কাঞ্চনপুর কলেজে আমাকে এখনো তো 1 বছর পড়তে হবে। সে ঠিক সময় তোমার আস্তানার ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু নিজের বিবেককে টলতে দিও না। খুব অন্যরকম লাগছিল দেবিকার প্রতিটা কথা। মনে মনে শুধু মেলাচ্ছিলাম, এই মেয়েটাই কি এত আবেগী? আমার মনেও যে ঝড় বইছিল। আমাকে চুপ করে থাকতে দেখে দেবিকা আবার বলল, জানো তো লিখন, পাপের পথে যাওয়ার জন্যে অনেক শর্টকাট আছে, ঠিক ভুল যুক্তিও আছে, তার মধ্যে নিজেকে সোজা রাখাটাই কঠিন। আচ্ছা, তোমার কথা শুনলে আমাকে কি উপহার দেবে? দেবিকা হাঁ করে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, উপহার? কিন্তু আমার দেয়ার মতো আর কি আছে? 72 বছরের বুড়ি একটা তুমি। তুমি তো এমন বলছো যেন জীবনের সব শেষ হয়ে গেছে। দেবিকা একটু হাসল। আমি ওর খয়েরি ডায়েরিটার দিকে তাকিয়ে আবদার করে বসলাম। তোমার একটা লেখা শোনাতে হবে, ওটাই উপহার। দেবিকা ভীষণই অবাক হয়ে গেল। এমনটা যে আমি বলতে পারি ও হয়তো ভাবেইনি। উচ্ছ্বসিত গলায় বলল, তুমি শুনবে? তুমি শুনবে আমার লেখা? আমার কথা রাখলে শুধু একটা লেখা কেন, তোমাকে পুরো ডায়েরিটা দিয়ে দেব। আবেগতাড়িত ভাবেই ডায়েরির একটা পাতা খুলে পড়তে লাগলো দেবিকা। ইতিহাস পেরিয়ে উড়ে যাব ও পারে, অতীতের সব দাগ মুছে দেব সুরে। দেখা হবে কোনো এক অস্তগামী বিকেলে, আমারে চিনবে তুমি নীরবতার আঁচলে। ধুলো ঝাড়া মাস্তুল করবে আনন্দ স্নান, ওরা সব গাইবে সত্যের জয়গান। ইতিহাস শেষে ঠিক আসবে মহাপ্রলয়, ইতিহাস শেষে ঠিক আসবে মহাপ্রলয়। অভিশাপ ধুয়ে যাবে আগামীর আলোয়। আমি ওর আওয়াজে নয়, ওর চোখে প্রতিটা শব্দের কম্পন পড়তে পারছিলাম। আমার হৃদয়েও সেই কম্পন অনুরণিত হচ্ছিল। সবশেষে বললাম, এত ভালো লেখা কিন্তু আমি চেষ্টা করলেও পারতাম না। চেষ্টা করে আগে দেখবে তো, তারপর বলবে। কয়েক মিনিট দুজনেই চুপচাপ বসে রইলাম। মনের মধ্যে কি যেন একটা উথাল পাথাল চলছিল। মনে হচ্ছিল ওকে যেন অনেক কিছু বলার আছে, কিন্তু কি বলার আছে সেটাই হারিয়ে যাচ্ছিল। দেবিকা বিছানা থেকে উঠে বলল, দেরি হয়ে যাচ্ছে,
ফিরতে হবে। শোনো, তোমাকেও যে আমার একটা কথা শুনতে বলেছিলাম, তার কিছু ভাবলে না? দেবিকা ছলছলে চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি প্রতিশোধ না নিলেও নিজের প্রাপ্যটুকু ঠিক দীপুদা পেয়ে যাবে। আর আমিও সেদিন থেকে এই অভিশপ্ত বাড়িতে আর আসব না। আমি বুঝতে পারলাম এই চোখের জল ভালোবাসাকে বিদায় জানাবার। কিন্তু দীপঙ্করদা যে দেবিকার যোগ্য ছিল না। ও আর কথা বাড়ালো না, আমার খুলে রাখা বই খাতার দিকে তাকিয়ে বলল, ভালো করে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। আর হ্যাঁ, জীবনে অনেক চাপ আসবে, কিন্তু তোমাকেই শেষ সিদ্ধান্তটা নিতে হবে। দেবিকা চলে গেল। ওর চলে যাওয়ার পথে অনেকক্ষণ একভাবে তাকিয়ে রইলাম। বুকের ভিতরে কেমন একটা নাম না জানা অনুভূতি আজ প্রথমবার অনুভব করছিলাম। যেন হুইসেল দিয়ে দিনের শেষ ট্রেনটা পেরিয়ে যাচ্ছে, আর আমি চুপচাপ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দুদিন হলো আমার পরীক্ষা শেষ হয়েছে। এর মধ্যে ওরা নিজেরাই আমার ঘরে এসে কথাটা শুরু করলো। সেদিনের সেই ভয়ঙ্কর রাত্রিটা কাটবার পরে আমার মন এবং শরীর দুই ভীষণ ক্লান্ত ছিল। গুপ্তধনের ব্যাপারে দীপঙ্করদাকে আর আগ্রহ দেখায়নি। আমি নিজেও মনে মনে চাইছিলাম যেখানের জিনিস সেখানেই চাপা থাকা ভালো। শুধু শুধু অভিশপ্ত ধন খুঁড়ে তো আর লাভ নেই। তবুও পিঙ্কিদি সেদিন গ্লাস হাতে আমাকে বলতে শুরু করলো, দেখ, সত্যি কথা বলতে কি, এই বাড়িটা প্রথমে কোনো নীলকুঠি ছিল না, ব্রিটিশ আমলের মিশ্র জমিদারের বাড়ি ছিল। তুই তো জানিসই, ব্রিটিশরা প্রথম দিকে জমিদারদের সাথে মিলে নীল চাষ করাতো, কিন্তু পরে আরও বেশি মুনাফা অর্জনের জন্য জমিদারি কেড়ে নেয়। আমি শুধু ঘাড় নাড়লাম। সুমি বাড়ি চলে গেছিল। আমার পরীক্ষা শেষ হতেই পার্টির নামে এক প্রকার আমাকে রাজি করাবার জন্যেই বোতল নিয়ে এসে ওরা আমার ঘরে আড্ডা জমিয়েছিল। পিঙ্কিদি বলতে লাগলো, তো তখন থেকেই শুরু হয়েছিল জমিদারদের সাথে ব্রিটিশদের বিবাদ। এই জমিদার বাড়ির পিছনেই ছিল নারায়ণের নিবাস, মানে ওই জমিদার বাড়ির মন্দির। গ্রামবাসীদের সবাই জানতো নারায়ণ দেবতার বিপুল রত্নভাণ্ডার রয়েছে। সেই খবরই ব্রিটিশদের কানেও পৌঁছে গেছিল। মিশ্র জমিদার যখন সর্বশান্ত হয়ে বুঝতে পারে ব্রিটিশদের নজর পড়েছে নারায়ণ মন্দিরের রত্নে, তখন ওরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হয়তো ভেবেছিল অন্য কোথাও গিয়ে আবার জীবন শুরু করবে, কিন্তু সেই রাত্রের পর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। ঝড় বৃষ্টির রাত্রি ছিল। অনেকে বলে ওরা হারিয়ে গেছিল, অনেকে বলে গ্রামবাসীদেরই পুঞ্জীভূত ক্ষোভই ওদের শেষ করে ফেলেছিল, অনেকে আবার বলে ব্রিটিশরাই চর মারফত খবর পেয়ে ওদের কোথাও কয়েদ করেছিল। সবই নাকি নারায়ণের অভিশাপ। যাই হোক, তারপর ওই দুই ব্রিটিশ সাহেব জ্যাকোবার লিন্টন বাড়ি দখল করে। কিন্তু নারায়ণের যে ধনে হাত লাগবে ভেবেছিল তার কিছুই তারা পায়নি। মন্দির শূন্য ছিল, বিগ্রহটিও পাওয়া যায়নি, আর বাড়ির মধ্যেও তেমন কিছু ছিল না। আমি একদমই চাইছিলাম না যে 100 বছর পূর্বের একটা অভিশপ্ত অধ্যায়ের পুনরাবৃত্তি হোক। ওদেরকে কিছুটা বিভ্রান্ত করার জন্যই বললাম, তুমি শিওর যে এখানেই সেই নারায়ণের ধন লুকোনো রয়েছে? মানে হতেও তো পারে যে ব্রিটিশরা সেসব পেয়ে আগেই অন্য কোথাও সরিয়ে দিয়েছিল। আবার এমনও হতে পারে যে জমিদার পরিবারই এখান থেকে যাওয়ার সময় সেসব নারায়ণের ধন নিয়ে গেছে। সেটা একেবারেই অসম্ভব, কারণ ওই মিশ্র জমিদারের নারায়ণ মন্দিরের বিগ্রহ মানে হারিয়ে যাওয়া শালগ্রাম শিলা। স্টেশনের ওদিকে একটা জায়গা খোঁড়াখুড়ি করতে গিয়ে যেটা বছর 30 আগে পাওয়া গেছিল, সাথে 3-4টে কঙ্কালও উদ্ধার হয়েছিল। যতদূর ধারণা ওই সব কঙ্কাল জমিদার পরিবারের লোকেদেরই। তার মানে বর্তমানে শালগ্রামের ওই নারায়ণ মন্দিরে যে শালগ্রাম শিলাটা রয়েছে সেটাই মিশ্র বাড়িতেই ছিল। কাঞ্চনপুরের মানুষ মনে করে নিরীহ গ্রামবাসীদের আর্তনাদ সহ্য করতে না পেরে নারায়ণ নাকি মাটিতে প্রবেশ করেছিলেন। অভিশাপ মুক্তির পরে উনি আবার প্রকট হয়েছেন। দীপঙ্করদা গ্লাসটা খালি করে কয়েকটা কলাই ভাজা মুখে পুরে বলল, তাহলেই বোঝ
দেবতার দেবত্ব কীরকম। সেসব অত্যাচারী নীলকর সাহেবদের তো আর শাস্তি দিতে পারেনি, নিজেই ভয়ে মাটিতে ঢুকে পড়েছিল। শাস্তি কি একেবারেই কিছু হয়নি? জ্যাকব সাহেবের মৃত্যুটাও তো রহস্যজনক ছিল, আর ওর সাথে ওই লিন্টন সাহেবের পাগল হয়ে যাওয়াটা। আরে ধুর, তখন চারিদিকে নীল চাষিদের আন্দোলন শুরু হয়েছিল। ওই নীল বিদ্রোহের কোনো নেতার হাতেই খুন হয়েছিল জ্যাকব সাহেব। হয়তো খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছিল, প্রমাণ রাখতে চায়নি। আর লিন্টন ওইসব দেখে পাগল হয়ে গিয়েছিল। বিষয়টা অবশ্য যতটা সহজভাবে আমাকে পিঙ্কিদি বলল, ততটা সহজ লাগলো না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল কিছু তো অবশ্যই ছিল, হয়তো আজও আছে। দীপঙ্কর দা আমার পিঠ চাপড়ে বলল, শোন, একবার যদি সেই নারায়ণের ধন মিলে যায়, বুঝতে পারছিস, লটারি লেগে যাবে। ওসব চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে আর মাথা ঢুকে মরতে হবে না, চাকরি আমরাই দিতে পারবো। এটাও তো লোভ দীপুদা। এই অর্থের লোভেই মিশ্র জমিদার ভিটেমাটি হারিয়ে জীবন দিয়েছিল। আর ওই দুই ব্রিটিশ সাহেব, তাদের ওই পরিণতিও তো লোভেই হয়েছিল। এই শালা মহাধরিবাজ তো, সবটা জেনে আমাদেরই জ্ঞান দিচ্ছে। দেখ দীপু, তুই বলেছিলি না গাঁয়ের ছেলে, সাদাসিধে, এখন বুঝছিস কেমন শয়তান। শোনো, লোভে পড়ে না কখনো কারো ভালো হয়নি। তাছাড়া ওই নারায়ণের ধন তো গরিব মানুষের পরিশ্রমের সঞ্চয়। সেসব এইভাবে একা কেউ ভোগ করলে কারো সহ্য হবে না। বড় এসেছে জ্ঞান দিতে। রাজনৈতিক নেতারা যে এতদিকে মারছে, সেসব জনগণের পয়সা নয়। শালা এত পড়াশোনার পরও ঘুষ না দিলে চাকরি নেই। তার বেলা বড় যে বিচারক হয়েছিস, যখন পাশ করে আমাদের মতো 5 বছর বসে থেকে ঘরের গালমন্দ খাবি, তখন বুঝবি এই পৃথিবীর মাটিতে টিকে থাকাটা কি জিনিস। কথাগুলো অস্বীকার করবার উপায় আমার ছিল না। মনে মনে ভাবলাম প্রতিটা কথাই ভীষণভাবে সত্যি। তবে একই সাথে দেবিকার কথাটাও মনে এলো। সত্যিই তো, কেউ অন্যায়ের পথে গেলে আমাকে সেটাই শিখতে হবে। পাপের পথ তো চিরদিনই খোলাই ছিল, তবুও তো পুণ্যের দিকেও মানুষ হেঁটেছে। দীপঙ্করদা আবার নেশাতে ডুবে গিয়ে বলতে লাগলো, এবার তো তোর পরীক্ষা হয়ে গেছে, জিনিসটা কিন্তু সিরিয়াসলি খুঁজতে হবে। আর কোনো কথা শুনবো না। আমরা একটা প্ল্যান করেছি, মানে যেখানে ওই নারায়ণ মন্দিরটা ছিল, বাড়ির পিছনে ওই যে ভাঙাচোরা দেওয়াল দুটো পড়ে আছে, লতা পাতা গজিয়ে গেছে, ওখান থেকেই শুরু করব। দেখো, নারায়ণ মন্দিরটা ভেঙে একবার তো 2জন ব্রিটিশ সাহেব শাস্তি পেয়েছিল। আবার কি তোমরা নতুন করে সেই পাপেরই পুনরাবৃত্তি করতে চাও? ওসব গরিব মানুষের ধন যেখানে চাপা আছে থাক না। কি রে, তখন থেকে গরিবের ধন করছিস? আরে জমিদার বাড়ির নারায়ণকে তো গরিবরা দানই করে গেছিল, আর আমরা কোন বড় লোক? গরিবের ধন আমরা 3 গরিবই তো ভাগ করব। ওদের কথা ভালো লাগছিল না বলে উঠে যাওয়ার চেষ্টা করলাম। দীপঙ্করদা জোর করে আমার হাতটা টেনে ধরে বসিয়ে বলল, এই শোন, আমাদের বুদ্ধিটা শোন আগে। আমরা এই বাড়িটার পিছনে যে ঝোপঝাড় আছে, আগুন লাগিয়ে দেব। মন্টু বাবু তো খেলার মাঠের কথা আগেও বলেছিল, সেই আগুনেই ওই দুটো দেওয়ালও পড়ে যাবে। তারপর সময় নিয়ে জায়গাটা ঘুরে দেখব। মন্টুবাবু কি বলেছিল এর মধ্যেই ভুলে গেলে? ওই পূবের দরজা কেটে বাড়ির মালিক রুম বাড়াবে ভেবেছিল, কিন্তু করেনি। সেটা কি এমনি? নিশ্চয়ই উনিও কিছু ইঙ্গিত পেয়েছিলেন। দীপঙ্কর দ্বারা অবশ্য ছাড়বার পাত্র ছিল না। লোভের আগুনে ওদের অন্তর তখন পুড়ে গেছে। না ছিল ওদের নারায়ণের প্রতি ভক্তি, না ছিল অশরীরীর কোনো ভয়। দেবিকার কথার প্রতিটা শব্দ সামনে থেকে সত্যি হতে দেখতে পাচ্ছিলাম। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এই জন্যেই দেবিকা বলেছিল, লোভ আর লালসা মানুষকে অন্ধ করে দেয়। তোমাদের পাপের পথে যাওয়ার 1000টা যুক্তি থাকতে পারে, তবুও আমার মন বদলাবে না। তোকে শালা গোয়াল থেকে তুলে নিয়ে এলাম, এত সস্তায় রুম দিলাম, উপকার করলাম, আর তুই এই তার জবাব দিচ্ছিস? বেঈমান!
আমি ওদের কথা না শুনেই জোর করে ওখান থেকে উঠে গেলাম। পিঙ্কিদি দেখলাম বলছে, যেতে দে, ওকে যেতে দে তো দীপু, আমরা দুজনেই পারবো। আরে ও চলে গেলে কিছু ঝামেলা হলে কার নাম দেব? তুই তো বলেছিলি কিছু কেস হলে দিব্যি ওকে ফাঁসিয়ে দেওয়া যাবে। চুপ দীপু চুপ, মালটা ঘরে আছে এখনো, তুই চাপ নিস না ভাই, ফুল প্রুফ প্ল্যান আছে, ফাঁসার কোনো চান্স নেই। আমি বেশ বুঝতে পারলাম নিজেদের দলে টেনে আমাকে বকরি করবার ভালোই পরিকল্পনা করেছিল। মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম দেবিকাকে। ওর চোখ দুটো বারবার চোখের সামনে না ভাসলে গুপ্তধনের হাতছানিকে হয়তো এত সহজে উপেক্ষা করতে পারতাম না। মাথাটা খুব ধরেছিল। আমি হলঘরের চেয়ারে গিয়ে বসে রইলাম, ঠিক যেখানে বসে দেবিকা অপেক্ষা করত। হলদে আলোটা টিমটিম করে জ্বলছিল। নীলরতন নিবাসে আর মন টিকছিল না। সেই রাতের পরে রাগ আর ঘেন্নাতেই ধারাপাতে চলে এসেছিলাম। মনে মনে অবশ্য জানতাম আবার কাঞ্চনপুরে ফিরতেই হবে। তাই যে কদিন ধারাপাতে ছিলাম এখানের প্রকৃতিকে প্রাণ ভরে বুকে টেনে নেওয়ার চেষ্টা করতাম। বিকেল দিকটা গ্রামের পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশ ভালোই লাগতো। যতদিন স্কুলে পড়তাম নিজের পজিশন নিয়ে ভীষণ অহংকার ছিল। এমনভাবে সহপাঠীদের সাথে ভাগাভাগি করতাম, আজকাল ভাবলেই হাসি পায়। দেবিকার কথাও খুব মনে পড়ে। ওই তো বলতো, ফিজিক্স আর ফিলোসফির মধ্যে যখন শত্রুতা নেই তখন আমরা কেন মিথ্যে ডিভিশন করি। দেবিকার প্রতিটা কথাই খুব সত্যি মনে হয়। মানুষের পজিশন নয়, পজিশন পাওয়ার পথটাই বলে দেয় তার চরিত্রের সততা। এইভাবে কি আগে কখনো ভাবতাম? যে কোনোভাবে নিজের ফার্স্ট পজিশনটা ধরে রাখতেই ব্যস্ত ছিলাম। তবে কাঞ্চনপুর ফিরে গেলে আবার ওই অভিশপ্ত বাড়িটাতে উঠতে হবে ভাবলে মনটা খারাপ হয়ে যেত। মাঝে মাঝে অনেক রাত্রে ঘুম ভেঙে যেত। নিজেদের ঘরের নিরাপদ ছাদের তলায় আছি ভেবেও যেন নিশ্চিন্তে ঘুমোতে পারতাম না। মনে পড়ে যেত ওখানের ছাদের ওই হাতুড়ি পেটা শব্দ, যখন তখন দরজার কড়া নাড়া, কেউ না থেকেও কারো থাকার গা ছমছমে অনুভূতি। শুয়ে শুয়ে ভাবতাম নতুন ঘর কি পাওয়া সোজা হবে? ওদের সব উদ্দেশ্য যেভাবে জেনে গেছি, ওরাই কি ছেড়ে কথা বলবে? সেদিন দুপুরের আগেই মেঘ কালো করে কালবৈশাখী ধেয়ে এলো। অনেকক্ষণ ঝড়ঝঞ্ঝার পরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমাদের গ্রামের এদিকে সামান্য ঝড়জল হলেই আর লাইন থাকে না, তাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কি যেন একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। মনে পড়ল নীলরতন নিবাসে সেই দুর্যোগের রাত্রিটার কথা। উফ, কি ভয়ানক গা ছমছমে সেই অভিজ্ঞতা। ঘরটা কেমন গুমোট লাগছিল। জানালাটা খুলে দিলাম। প্রায় ভোর হয়েই এসেছে। ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকল। প্রাণ ভরে টেনে নিলাম সোঁদা মাটির গন্ধ। হঠাৎ করেই মোবাইলটা বেজে উঠল। তখন ভোর 5টা বাজে। এরকম অসময়ে অচেনা নাম্বার দেখে কেমন একটা লাগলো। তবুও কি ভেবে রিসিভ করলাম। কলটা রিসিভ করতেই কাঁপা গলাটা শুনতে পেলাম। হ্যালো, লিখন? লিখন তো? হ্যাঁ, মন্টুবাবু তো। বলুন, এত ভোরে কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে লিখন, ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। কাল রাতে আগুন লেগে নীলরতন নিবাসের সব কিছু, মানে এতটা বাড়াবাড়ি কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আগুন? কিভাবে? কিচ্ছু জানি না বাবা, বিশ্বাস করো কাল সন্ধ্যাতে এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও আগুন যে কিভাবে লাগলো। লাইনও তো ছিল না যে শর্ট সার্কিট হয়েছে বলবো। ওইদিকেও ঝড় বৃষ্টি হয়েছে? হ্যাঁ, সে তো হয়েছেই। দেখো না, সারা রাত্রি
আবার কি যাচ্ছে, সকালে আবার থানায় যেতে হবে। দীপুদা, পিঙ্কিদি, সুমি ওরা সব ঠিক আছে তো? সুমির কথা তো তোমরা আমায় আগে বলনি। এদিকে পুলিশ তো সে কথা শুনছে না, আমার উপর দায়িত্ব ছিল। যদিও ওই মেয়েটা এখানে ছিল না, দীপু আর পিঙ্কি ছিল, ওদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, হসপিটালে ভর্তি। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, তবে কি দীপঙ্করদা আর পিঙ্কিদি ওদের পরিকল্পনা মতো সত্যি আগুন লাগিয়েছিল, আর সেই আগুনে নিজেরাই? মাথাটা কেমন ঘেঁটে যাচ্ছিল। ঝড় বৃষ্টির রাত্রে আগুনই বা ধরাবে কি করে? মন্টুবাবু বিড়বিড় করে বলতে লাগলেন, নীলরতন বাবুর ছেলে কাল সকালের ট্রেনে আসবে, তুমিও পারলে এসো। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবে আমি তোমাদের বাড়ির পিছনের দিকে যেতে মানা করেছিলাম, মানে ওই ছোট দরজাটা ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম বললে বলো না। কিন্তু মন্টুবাবু, সেদিনই তো আপনি ওদিকের ঝোপঝাড় পরিষ্কার করে খেলার মাঠ করার কথা বলেছিলেন। ও সবার ভুল করেও মুখে এনো না বাবা, বুঝোই তো 2 পয়সা রোজগারের জন্য তোমাদের ঘরটা দিয়েছিলাম। বউ ছেলে নিয়ে সংসার করি, কি করে জানবো এমন অঘটনা ঘটে যাবে? পাড়ায় জানলে আমার আর রক্ষে রাখবে না। আর কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। শুধু মন্টুবাবুরই তো দোষ ছিল না, ওদের ওই বদ উদ্দেশ্যের কথা আমি নিজেও যে জানতাম। পুরনো লাল ইটের প্রাচীরটা বাদে বাড়িটার ভিতরের সব কিছু এমনভাবে কালো হয়ে গেছিল, দেখেই আমি আঁতকে উঠলাম। কোথায় রান্নাঘর, কোথায় হলঘর, আর কোথায় আমাদের 3টে রুম, সব মিলেমিশে গেছে। নিজেদের কোনো জিনিসই যে আর অক্ষত নেই, সেটা ভিতরের ছাই না ঘেঁটেও বুঝতে পারছিলাম। মালিনী বৌদিকে আজ প্রথমবার নিচে দাঁড়িয়ে কথা বলতে দেখলাম। প্রতিবেশীদের বলছিলেন, ছেলেগুলোকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম আবার কিছু বিপদ নিয়ে আসছে। বাড়িটা করার আগে যদি একবারও কেউ বলতেন পাশের বাড়িটা ভুতুড়ে। তবু যে তোমাদের কিছু বিপদ আপদ হয়নি এটাই রক্ষে। আমরাও কি ভেবেছিলাম এত বছর পর আবার নতুন করে পাড়ায় এত বড় করে নারায়ণের মন্দির হলো, শালগ্রাম শিলা প্রতিষ্ঠা হলো, তারপরও যে কেন অভিশাপ কাটলো না। আমিও অবাক হয়ে দেখছিলাম আগুনের শিখা কিভাবে বাড়িটার ভিতরে বদ্ধ থেকেই সব কিছুকে গ্রাস করতে চেয়েছে। অদ্ভুতভাবে প্রাচীরের বাইরে কিন্তু কোনো চিহ্ন নেই। মনে মনে ভাবছিলাম, অভিশাপ আর কাটবে কি করে? আজও যে মানুষের অন্তরটা একই রকম লোভ লালসায় কলুষিত। মালিনী দেবী কাঁদো কাঁদো গলায় বলতে লাগলেন, কয়েক বছর আগে ওই যে ফ্যামিলিটা এলো, ওদের কি অবস্থা হলো বলো তো? এই অভিশপ্ত বাড়ি কাউকে কখনো শান্তি দেবে না। পাশে থেকে আরও কত যে মৃত্যু দেখবো। একে বলি এখান থেকে সব বেচে দিয়ে পালিয়ে চলো, এও তো কথা শোনে না। আরে বেচে দেবো বললেই হয় নাকি? এই হন্টেড হাউসের পাশে কেউ বাড়ি কিনবে? নীলরতনবাবুর ছেলে তো আসছেন, বলছি ওনাকে ভালো করে আরেকবার বলে যাগযজ্ঞ করান তো। বাইরে থেকে কোনো পুরোহিত ডেকে যদি কিছু হয়। ও কি বুঝেছিল এরকমটা আবার ঘটবে? গতবার তো এত পুজো আচ্চা করেই ঘরটা শুদ্ধিকরণ হলো। ভেবেছিল যদি ছেলেগুলোকে ভাড়া দিয়ে বদনামটা ঘুচে। এলাকার বেশিরভাগ মানুষের চোখে মুখেই এমন একটা ভাব যে এই বাড়ির আর কিছুই উন্নতি হওয়া সম্ভব নয়। আমি চুপচাপ একপাশে দাঁড়িয়ে সবার কথা শুনছিলাম। বাড়িটার ভিতরে যাওয়ার সাহস আর হয়নি। এমনিতেও থানা থেকে বাড়িটা ঘিরে দিয়ে গেছে। শুধু মনে মনে ভাবছিলাম, এই ভস্মীভূত অন্তঃপুরীর মধ্যেই কখনো খেয়েছি, ঘুমিয়েছি, পড়াশোনা করেছি, আবার মিশ্র বাড়ির নারায়ণ ধনের গল্পও শুনেছি। ভাগ্যিস আমি লোভ পরিত্যাগ করতে পেরেছিলাম, না হলে যে আমিও আজ আইসিইউতে। দেবিকাকে ধন্যবাদ দেব নাকি নিজের অন্তরাত্মাকে, তা ঠিক বুঝতে পারছিলাম না। হয়তো দেবিকা না থাকলে আমার অন্তরাত্মাও জাগত না। ওদের সাথে ওদেরই যুক্তিতে লোভের পথে পা বাড়াতাম।
1 বছর থাকার সুবাদে আশেপাশে অনেকেই আমাদের চিনে গেছিল। বিকাশদা আমার কাঁধে হাত রেখে বলল, খুব বেঁচে গেছো ভাই। কাল রাত্রে তুমিও যদি এখানে থাকতে, তোমারও যে কি হতো। ওই পরীক্ষা হয়ে গেছিল, তাই কিছুদিনের জন্য বাড়ি চলে গেছিলাম। হাসপাতাল গেছিলে? যা অবস্থা, ওদেরকে মনে হয় না। আর ভেতর থেকে দরজা দেওয়া ছিল, আমরা তো কোনোভাবে কিচ্ছু করতে পারলাম না। দমকলের ইঞ্জিন অবধি ক্লান্ত হয়ে গেল। যত শুনছিলাম ততই বুকের বাম দিকটা অসাড় হয়ে আসছিল। ওদের সাথে যতই খারাপ সম্পর্ক থাক, এমন পরিণতি কোনো দিনই চাইনি। বিকাশদা আবার বলতে লাগলো, আরে এই মন্টুদা কেমন মানুষ ভাবো। আরে মেসে কজন থাকে না থাকে তার খবরই ওর কাছে নেই। পকেটে টাকাটা পুড়ে একেবারে দায়িত্ব শেষ। আরে সুমির খবরটা তো আমিই বললাম পুলিশকে। কিছু বলার মতো শরীর বা মনের অবস্থা কোনোটাই আমার ছিল না। বিকাশদাই আবার সবাইকে শুনিয়ে বলতে লাগলো, আরে মন্টুদার কাছে তো কারোর নাম্বারই ছিল না, বলে নাকি ওই পিঙ্কিটারই আছে। আরে আমি তো ওই দোকানের খাতা থেকে নাম্বারগুলো খুঁজে এনে বার করে দিলাম ওদেরকে। ওই তাও আবার গত বছরের খাতা। বুঝতে পারলাম প্রতিবেশীদের কাছে বিকাশদা নিজের দর বাড়াতে চাইছে। হয়তো বোঝাতে চাইছে হোটেলের খরিদ্দারদের সে কতটা যত্ন আত্তির করে। একজন প্রতিবেশী জিজ্ঞাসা করলো, তোমার সব জিনিসপত্র তাহলে এখানেই? না, তেমন জিনিসপত্র ছিল না। ওই একটা ট্রাঙ্ক আর কিছু জামা কাপড়। তবে 2 বছরের অনেক বই খাতা ছিল। সব যে এভাবে পুড়ে ছাই হয়ে যাবে ভাবিনি। ওই সব বই খাতা পুড়লে তো আবার ফিরে আসবে রে। কিন্তু চল জ্যান্ত ছেলে দুটো চোখের সামনে পুড়ে। আমার আর ওই অভিশপ্ত নীলরতন নিবাসের সামনে দাঁড়াতে একটুও ইচ্ছে করল না। থানা থেকে আমাকে তেমন কিছু জেরা করেনি। মন্টুবাবুর উপর দিয়েই বেশিরভাগ ঝক্কি ঝামেলা গেল। পিঙ্কিদের মৃত্যুর ভয়ঙ্কর দুঃসংবাদটা নিয়েই ফিরে এলাম ধারাপাতে। আমার জেরাটা শুরু হলো ঘরে আসার পরে। মা বড় বড় চোখ করে জিজ্ঞাসা করলো, এত বড় কাণ্ডি ঘটে গেল আর তুই কিছু না জানিয়ে চলে গেলি? মাত্র 2 বছর শহরের জলকে তুই এত বড় ঘন হয়ে গেছিস, হ্যাঁ? যে নিজের বাপ মায়ের কাছে কথা লুকোচ্ছিস। অমন অভিশপ্ত ঘরে 1টা বছর তুই কি করে রয়ে গেলি খোকা? একবারও মনে হলো না আজ ওই ছেলে দুটোর জায়গায় তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো? বাবা মায়ের মুখের দিকে চেয়ে অসাড় হৃদযন্ত্রে কম্পন ফিরে এলো। গতকাল রাত থেকে চেপে রাখা কান্নাটা আর আটকে রাখতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে ছোটবেলার মতো হাঁপুস নয়নে কাঁদতে লাগলাম। আমি তো বলেছিলাম খোকা, জমি জমা বেচে হলেও তোকে পড়াবো। তুই আমাদের একমাত্র ছেলে। ও সব ভুতুড়ে ঘর কেন সত্যি নিতে গেলি বলতো বাবা? আমাকে তো একবার বলতে পারতিস তোর বাড়তি টাকা লাগবে। তোমাদের তো আর চাপ দিতে চাইনি, এমনিতেই এত খরচ। ভেবেছিলাম নিরিবিলিতে গেলে পড়াশোনাটার কি। তোর মুখটা দেখতে পেলেই আমরা সুখী। অত পড়াশোনা করতে হয় না, চাকরি বাকরিরও দরকার নেই বাপু। মাথার থেকে অনেক চাপ যেন মুহূর্তে হালকা হয়ে যাচ্ছিল। এই প্রথমবার বাবা ও মায়ের সমর্থন করে বলল, হ্যাঁ রে বাবা, আমাদের কোনো তাড়া নেই। তুই আস্তে আস্তে তোর পড়া কমপ্লিট কর, ধীরে সুস্থে চাকরি দেখ। শর্টকাট দেখতে হবে না তোকে। তুই তো জানিস
আমি যেটুকু করেছি গায়ে গতরে পরিশ্রম করে সততার সাথে করেছি। তুই তো আমারই ছেলে বাবা, তুইও পরিশ্রম করে প্রতিষ্ঠিত হবি। দেবিকার কথারই যেন পুনরাবৃত্তি দেখতে পেলাম বাবার মুখে। হঠাৎ করেই খেয়াল হলো আমার, এত তাড়াতাড়ি নীলরতন নিবাসের ঘটনাটা বাবা মাকে জানালো কে? তাছাড়া আমি কাঞ্চনপুরের কোথায় থাকি সেটাও তো সেভাবে কখনো ঘরে বলিনি। একটু চিন্তিত হয়েই জিজ্ঞাসা করলাম, তোমরা কি করে জানলে এত কিছু? কেন, ওই যে মেয়েটি এসেছিল দুপুরে, তোর বইয়ের ট্যাংটা দিয়ে গেল। বই খাতাগুলো ভাগ্যিসোদের বাড়িতে রেখে দিয়ে এসেছিলি, না হলে তোর এতদিনে পড়াশোনা ওই আগুনে পুড়েই। কোন মেয়ে? কার বাড়ির কথা বলছো? কেন, যাকে তুই বলেছিলি রুমটা ছেড়ে দিবি, থাকবি না, ওই ভুতুড়ে বাড়িটা ভাড়া নেওয়ার পিছনে যে ওদের অন্য উদ্দেশ্য ছিল সেটাও তো মেয়েটাই আমাদেরকে বলল। না হলে কি আর এত কথা আমরা এখানে বসে বসে জানতে পারতাম? দেবিকা? কি জানি কি নাম, ওই নিয়ে তো আর কিছু জিজ্ঞাসাবাদ করা হয়নি। ভাবলাম তোর কলেজেরই চেনা জানা, ওর তো খুব তাড়াও ছিল, বললে নাকি রাতের আগে ফিরে যেতে হবে। মাথার মধ্যে সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। দেবিকা এত বড় ট্রাঙ্কটা কিভাবে আমার ঘর অবধি নিয়ে এলো? কাল রাত্রে যখন আগুন লেগেছিল তার আগে কি দেবিকা মেসে গিয়েছিল? দেবিকা যে ওর কাছে আমাকে এতটা ঋণী করে দেবে কখনো ভাবিনি। মনে মনে ঠিক করলাম মেয়েটার সাথে আমাকে যেভাবেই হোক দেখা করতে হবে। দেবিকার ঠিকানা পাওয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জই ছিল, কারণ দীপঙ্করদা ছাড়া আর কারো কাছে দেবিকার ঠিকানা পাওয়ার সম্ভাবনা ছিল না। এদিকে দীপঙ্করদার তখনও ঠিকভাবে জ্ঞানই ফেরেনি। তাই কাঞ্চনপুর গিয়ে আমি মন্টুবাবুর কাছেই খোঁজ নিয়েছিলাম পিঙ্কিদিরা আগে কোন মেসে থাকত। দীপঙ্করদা একবার বলেছিল দেবিকাকে নাকি ও বায়োসায়েন্সে টিউশন পড়াতো এক সময়। ওখানের মেসের কোনো দাদা দেবিকার বাড়ির ঠিকানা তো দিতে পারেনি, তবে বলেছিল দেবিকা রঘুরামপুর কলেজের ছাত্রী। কথা প্রসঙ্গে আমি শুধু এটুকুই জানতাম দেবিকারও জুওলজি ডিপার্টমেন্ট। সেই সূত্র ধরেই কোনোভাবে রঘুরামপুর কলেজে গিয়ে পৌঁছলাম। ওখানেরই জুওলজি ডিপার্টমেন্টের একটা দাদাকে হাত করে দেবিকার সামনাসামনি হলাম, কিন্তু দেবিকাকে দেখা মাত্রই আমি পুরো চমকে উঠলাম। চোখ মুখ মেয়েটার এমন বদলে গেল কি করে? আমি তো জিজ্ঞাসাও করে ফেললাম, তুমি কি দেবিকা, মানে দীপুদার ছাত্রী ছিলে? হ্যাঁ, আমি দেবিকা। দীপুদা তোমাকে পাঠিয়েছে। এখন ভালো আছে দীপুদা? আমি আর কিছু উত্তর দিতে পারিনি। যে মানুষটার শরীর প্রায় 40% পুড়ে গেছে, ডাক্তাররাই আশা দিতে পারছে না, সেখানে আমি কি বলবো? কিন্তু দেবিকাকে দেখে আমার মাথাটা বনবন করে ঘুরছিল। মনে হচ্ছিল এই মেয়েটা যদি দেবিকা হয় তাহলে যে এতবার দীপঙ্করদার সাথে দেখা করতে যেত সে কে ছিল? তোমাদের কলেজে আর কোনো দেবিকা, মানে তোমার ডিপার্টমেন্টে? না না, তো জুওলজিতে তো আমি একাই, অন্য ডিপার্টমেন্টে জানি না। তুমি নীলরতন নিবাসে গিয়েছিলে কখনো? গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না বাড়িটা ভুতুরে বলে। আমাকে দীপুদাও কখনো বলেনি। টলমল করতে করতে আমি রঘুরামপুর কলেজ থেকে ফেরার পথ ধরলাম।
মনের মধ্যে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছে, তবে দীপঙ্করদার সাথে মেসে যে মেয়েটা দেখা করতে যেত সে কে? লাবণ্য। একবার শুনেছিলাম লাবণ্যর বাবার মেন বাজারে মিষ্টির বড় দোকান আছে। সেটুকু ধরেই ওর বাড়ির ঠিকানায় পৌঁছে গেলাম। একবারও ভাবলাম না ওদের ঘরে গিয়ে নিজের কি পরিচয় দেব, আর পরিচয় দিলে আমার কপালে কি জুটবে। আসলে দেবিকা যে দেবিকা নয় সেটা জেনেই আর মাথা ঠিক ছিল না। আসল দেবিকাকে খুঁজে পাওয়ার জন্যে তখন মরিয়া হয়ে উঠেছিলাম। লাবণ্যর মা দরজা খুলতেই আমি ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম না কি বলবো। আমাকে চুপচাপ দেখে ভদ্রমহিলা ধমক দিয়ে বললেন, কে তুমি? কি চাই বলবে তো? ম্যাথামেটিক্স মানে আমি কলেজে পড়ি, কাঞ্চনপুর কলেজে। ভদ্রমহিলার কপালে দেখলাম ভাঁজ পড়ল। রিমলেস চশমার মধ্যে দিয়ে কি জানি উনি কি পরখ করলেন। গলা তুলে ডাক দিলেন, এই রঞ্জু, ভাড়ার খাতাটা নিয়ে আসবি তো? আমি হাঁ করে তাকিয়ে রইলাম ভদ্রমহিলার মুখের দিকে। বুঝলাম ইনি দীপঙ্করদার বর্ণিত সেই জাঁদরেল মহিলা, মানে লাবণ্যর মা। ফার্স্ট ইয়ার? না না, লাস্ট ইয়ার। তবুও তথলাচ্ছ। এতদিন কোন মেসে ছিলে? নীলরতন নিবাসীর নামটা মুখে এলেও সামলে নিলাম। বিড়বিড় করে বললাম, আমরা সবাই রাজাতে ছিলাম, আসলে খুব হই হল্লা তো, তাই ভাবলাম। সিঙ্গেল বেড কিন্তু ১,৫০০, একটা বেড, একটা জানলা, টেবিল ঢুকবে না। এতক্ষণে আমার খেয়াল হলো দীপঙ্করদা বলেছিল লাবণ্যদের নাকি বিশাল ব্যাপার। মেন বাজারে বড় মিষ্টির দোকান, বিশাল ৩ তলা বাড়ি, পাশেই একটা দিকে মেস। আমার উত্তর না পেয়ে ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, চলবে কিনা বলো? এই মাসেই খালি হয়েছে, 2 দিন পরেই আবার বুক হয়ে যাবে। মানে না দেখেই। রঞ্জু, ভাড়ার খাতাটা আর দোতলার চাবির ঝাঁকটা নিয়ে আয়। দেখলাম ঘরোয়া টপ আর 3/4 প্যান্ট পরে একটা মেয়ে ঢুলতে ঢুলতে চাবি আর খাতা নিয়ে এলো। ভদ্রমহিলা ধমক দিয়ে বললেন, তুই ঘুমোচ্ছিলি না পড়ছিলি? বুঝতে পারলাম এই হলো লাবণ্য, যে বিয়ের জন্যে কিছুদিন আগে বায়না ধরেছিল। কিন্তু এর সাথে সেই মেয়েটির চোখ মুখের কোনো মিলই যে নেই, মানে সে লাবণ্য ছিল না। ভদ্রমহিলার সামনেই ওনার মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকাতে উনি গলা ঝেড়ে কড়া মেজাজে বললেন, এখানে থাকলে পিছনের দরজায় ঢুকবে আর বাইরের দিকের সিঁড়িতে উঠবে। চলো, রুমটা দেখে নেবে। আমি বিষয়টা বুঝেই ঘাড় নিচু করে ভদ্রমহিলার পিছু নিলাম। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই উনি একটা রুমের দরজা খুলে বললেন, এই যে দেখে নাও, বাথরুম ওই কোণে, ওদিকে সিঁড়ি আর এদিকে দরজা। তাকিয়ে দেখলাম একটা মাত্র ছোট্ট জানালা আর পাশে ছোট্ট একটা বই রাখার তাক, সেটার সাথেই খাটটা সেঁটে আছে। ভদ্রমহিলা তখনও বলে যাচ্ছিলেন, ফ্যান লাইট নিজের, ইলেকট্রিক বিল আলাদা। ১,৫০০-এর বাইরে মানে? যেমন খরচ করবে, তবেও 50 টাকার বেশি হবে না। কিছু কম হবে না কাকিমা? ঠিক আছে, 100 কম দেবে। থাকলে আজকেই অ্যাডভান্স করে যাও, আর দরাদরি করতে পারবো না। কাঞ্চনপুরে একটা ঘরের আমার ভীষণই দরকার ছিল, তবে দেবিকার খোঁজ করতে এসে যে এভাবে ঘর জুটবে তা ভাবিনি। এত ভালো সুযোগটা আর পায়ে ঠেললাম না। পকেটে যা ছিল তাই দিয়েই অ্যাডভান্স করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে মনে ভাবলাম, দেবিকাকে না খুঁজে পেলেও ওর জন্যেই এই ছাদের ব্যবস্থাটা হলো। আর দেবিকাই তো বলেছিল ঠিক সময়ে বাড়ির ব্যবস্থা হয়ে যাবে। বিষয়টা কি নেহাতি কাকতালীয়, নাকি এর মধ্যেও
নিয়তিরই কিছু ইঙ্গিত ছিল। বেশ বুঝতে পারলাম দীপঙ্করদার জ্ঞান না ফিরে আসা অবধি ওই মেয়েটির খোঁজ পাওয়ার আর কোনো আশা নেই। দীপঙ্করদার বাড়ির লোকজনের মতোই আমিও এক একটা দিন অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10 দিন পরে দীপঙ্করদাকে জেনারেল বেডে শিফট করলো, কিন্তু ও আর কাউকেই চিনতে পারল না। আমিও হাসপাতালে দেখা করতে গিয়েছিলাম। আমার দিকে কেমনই শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। যে দীপঙ্করদা প্রতি কথাতে কলার তুলত, নিজেকে সবসময় জাহির করতে চাইতো, সে আজ নিজের নাম পরিচয় ভুলে বিছানাতে কেমনভাবে পড়েছিল। দীপঙ্করদার মাথা থেকে পা অবধি ব্যান্ডেজ করা ছিল, শুধু চোখ দুটোই ভালো করে দেখতে পাচ্ছিলাম। কেমনই যেন ভাবলেশহীন। নিজের আপনজনকেই যেখানে চিনতে পারল না, সেখানে আর দেবিকার কথা কি জিজ্ঞাসা করতাম? মনটা খুব খারাপ লাগছিল ওর মা আর বোনের কান্নাকাটি দেখে। গত বছরই শুনেছিলাম দীপঙ্করদার বাবা মারা গেছেন। এর মধ্যেই যে দীপঙ্করদার সাথে এরকম ঘটবে, ওর পরিবারই কি কখনো ভেবেছিল? কোনো একটা জায়গা থেকে নিজেকেও দায়ী মনে হচ্ছিল। আমি যদি সেদিন ট্রেনে বাড়ি ভাড়ার কথা না বলতাম, তাহলে হয়তো ওই অভিশপ্ত বাড়িটা আমাদের কারোরই ঠিকানা হতো না। আমাকে পেয়েই হয়তো ওরা ভাড়ার অঙ্ক সম্পর্কে নিশ্চিন্ত হয়ে এগিয়েছিল। সারা রাস্তা নিজের দোষ গুণের হিসেব করতে করতেই হাসপাতাল থেকে নিজের নতুন রুমে ফিরলাম। মনে মনে ভাবলাম, দেবিকার খোঁজে না বেরোলে এত সহজে ঘরটাও পেতাম না। কিন্তু যে দেবিকা আমার এত উপকার করলো, তার আসল পরিচয়টুকুও পেলাম না, যে একবার অন্তত ধন্যবাদ জানিয়ে আসব। অনেকদিন পর আজ আবার রেলওয়ের দিকে ঘুরতে এলাম। জায়গাটার খোলা হাওয়াতে কি আছে জানি না, তবে মনের অন্ধকারটাকে যেন কাটিয়ে দেয়। এদিকে নির্জন পরিবেশ, ভাঙা দেওয়াল, শ্যাওলা ধরা ইটের বেদি আমাকে যেন একা থাকতে দেয় না। মনে হয় ওরা আমার কানে কানে কোনো সুদূর ইতিহাসের গল্প শোনাচ্ছে। আজকের বিকেলটা বেশ স্নিগ্ধ। পশ্চিমের থালার মতো লাল সূর্য অস্ত যাওয়ার আগে নিজের প্রভা ছড়িয়ে দিচ্ছিল। আমি তাকিয়েছিলাম ভাঙা মাস্তুলটার দিকে। কত যুগ ধরে নীলকর সাহেবদের অন্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মাস্তুল। বুঝতে পারিনি আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। কাঁধে হাত রাখতে পিছনে ফিরে তাকালাম। নীরেন্দ্রনাথ বাবুর সাথে অনেক দিন আগেই আলাপ হয়েছিল। চিনতে পেরেই বললাম, আরে কাকা যে। নীরেন্দ্রনাথ বাবু আমার পাশে বসে বললেন, তুমিও তো অনেকদিন পরে ভাইপো। মাঝে মাঝে আসতাম তো, আপনাকেই আর দেখতে পাইনি। ডিউটি ভায়া, ডিউটিতে তো আর ফাঁকি চলে না। সরকারের চাকর, বুঝতেই পারছো। আচ্ছা কাকা, ওই যে এক শ্রেণীর মানুষের লোভ লালসার চিহ্ন আজও যে মাথা তুলে দাঁড়িয়ে আছে, এর কি কখনো শেষ নেই? শালগ্রামের বাড়িটার ঘটনাটা শুনলাম, কাগজেও পড়লাম। ভেবেছিলাম একবার ঘুরে আসবো, তারপর আর ইচ্ছে হলো না। বারবার একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে কি আর ভালো লাগে? আমি চুপ করে রইলাম, কিছু বললাম না। আমি যে ওই বাড়িটাতেই ভাড়া থাকতাম, সে কথা তো ভদ্রলোককে আগের বার বলিনি। সুকুমারকেও বলেছিলাম ওই অভিশপ্ত বাড়ি থেকে চলে আয়, শোনেনি আমাদের কথা। সুন্দর পরিবারটা চোখের সামনে শেষ হয়ে গেল। সেদিন ভস্মীভূত নীলরতন নিবাসের সামনে মালিনী বৌদিও কোনো একটা পরিবারের দুর্ঘটনার কথা বলছিলেন, কিন্তু সেই মুহূর্তে কিছু জানতে চাওয়ার মতো মনোবল ছিল না। নীরেন্দ্রনাথ বাবুর কথাতে সেই ঘটনা আরেকবার সামনে আসায় আমি জিজ্ঞাসা না করে পারলাম না। বললাম, ওই বাড়িতে কি আগে কখনো? আমি আসলে জানতাম না, মানে সুকুমার বাবুর সাথেও কি খারাপ কিছু ঘটেছিল? ভদ্রলোক জোড়া ভ্রুতে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইলেন।
আমি আর কিছু লুকোলাম না, স্পষ্ট করেই বললাম, আসলে আমিও ওই বাড়িতে থাকতাম কাকা, ভাগ্যের জোরে বেঁচে গেছি। যেদিন ঘটনাটা ঘটে তার কয়েকদিন আগেই পরীক্ষা শেষ করে বাড়ি গেছিলাম। তুমি নীলরতন নিবাসে এতদিন ছিলে? কিছু বুঝতে পারলে না? মানে কোনো অশরীরীর উপস্থিতি, কারো আর্তনাদ? সুকুমার তো প্রায়ই বলতো কিছু না কিছু। একবারে যে কিছু ঘটেনি তা নয়, মনে হতো আমরা ছাড়াও আরও কেউ আছে। দরজায় কড়া নাড়া, কারো শ্বাস প্রশ্বাস, ছাদের উপরে হাঁটার শব্দ, কান্নার আওয়াজ। কিন্তু কিন্তু কি? এত কিছুর পরেও তোমরা রয়ে গেছিলে? ভেবেছিলাম চলে যাব, কিন্তু সিজনের মাঝামাঝি রুম পাওয়াও সমস্যা। তাছাড়া যুক্তি দিয়ে ভাবলে কোনো ব্যাখ্যাও তো পেতাম না। এই পৃথিবীতে সব ঘটনার ব্যাখ্যা কি যুক্তি দিয়ে পাওয়া যায়? আমার আর ওই অভিশপ্ত বাড়ি নিয়ে কথা বলতে ইচ্ছে করছিল না। এমনিতেও ওই স্মৃতি এখনো তাড়া করে বেড়ায়। আমাকে চুপ থাকতে দেখে ভদ্রলোক বলতে লাগলেন, ওই ভুতুড়ে বাড়ি সুকুমার ভাড়া নিত না, কিন্তু তার কিছুদিন আগেই নীলরতন বাবুর ছেলে বাড়িটা মেরামত করালেন। পুজো আচ্ছা করিয়ে বউ ছেলেকে নিয়ে কয়েকদিন থেকেও গেলেন। সেই দেখেই ওরা আরো সাহস পেল। তবে ভাড়া নেওয়ার পরে প্রথম দিকে সুকুমার বলতো বাড়িটা ঠিক সুবিধার নয়, কারা যেন ছাদে হাঁটাচলা করে, দরজার কড়া নেড়ে পালিয়ে যায়। আসলে তখন শালগ্রামে এত ঘর বাড়ি হয়নি, রেলওয়ের কাছাকাছি ভালো বাড়ি পাওয়াটা বেশ সমস্যাও ছিল। আর আমাদের রেলওয়ে কোয়ার্টারের তো এই ভাঙাচড়া দশা, কোনোদিন সাপ বেরোয় তো কোনোদিন নেউল, তাই ওখানেই পড়ে রইল। কিন্তু কিছুদিন পরে কি? সুকুমারকে কেমন পাল্টে যেতে দেখলাম। সময় কাজে আসতো না, কী সব হিসেব নিকেশ করতো। আমাদের সন্দেহ হয়েছিল এই বাড়িটার জন্যই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বারবার বাড়িটা ছেড়ে দিতে বলতাম, কিন্তু শুনতো না। এদিকে ডিউটিতে গাফিলতির অভিযোগে বেশ কয়েকবার শোকজ হলো, তবুও আর চেতনা হলো না। আমরা সতর্ক করতে গেলে হাসতে হাসতে বলতো এবার আমিই চাকরি দেব। বুঝতাম পাগলামিটা দিন দিন বাড়ছে। কিছুদিন পরে শুনলাম সুকুমারের মেয়ে গলায় দড়ি দিয়েছে। ফুলের মতো নিষ্পাপ মেয়েটা যে আত্মহত্যা করতে পারে আমাদের প্রথমে বিশ্বাসই হয়নি। এত ভালো গান গাইতো। ওই বাড়ির আরও একটা ভয়াবহ অতীত শুনে থমকে গেলাম। তবে সুকুমার বাবুও যে একই লোভে পা দিয়েছিলেন সেটা ওনার চাকরি দেওয়ার কথা শুনেই বুঝলাম। দেখলাম নীরেন্দ্রনাথ বাবুর চোখ দুটো ছলছল করছে। জিজ্ঞাসা করলাম, সুকুমার বাবুর মেয়েকে চিনতেন আপনি? তা আবার চিনতাম না, প্রায়ই তো বিকেলে এদিকে আসতো, এখানে বসে গান গাইতো, কবিতা শোনাতো, আরও কত কিছু বকবক করতো। নিজের তো আর সংসার নেই, কয়েকদিনেই সঙ্গীতা আপন মেয়ের মতো হয়ে গেছিল। যে কোনো ব্যাপারে ওর ভীষণ আগ্রহ ছিল। আমার কাছে এই কাঞ্চনপুরের ইতিহাস শুনতো। মাঝে মাঝে নীলকর সাহেবদের অত্যাচারের কথা শুনে ঝাঁসির রানীর মতন এমন উত্তেজিত হয়ে যেত, আমাকেই আবার শান্ত করতে হতো। অফুরন্ত প্রাণশক্তিতে ভরা যেন একটা পাহাড়ি ঝর্ণা ছিল। বলতো এই খোলা বাতাসে নাকি ও ভালো কবিতা লিখতে পারে। একদিন তো আবার এসে বলল কবি নয়, গোয়েন্দা কাহিনীর লেখক হবে। শতাব্দী প্রাচীন শালগ্রাম শিলা আর এখানে কোন পুরনো জমিদার বাড়ির নারায়ণ মন্দিরের যোগসূত্র পেয়েছে। ওর কথা শুনে আমি না হেসে পারতাম না। পাগলি ছিল একটা। আসলে বই পড়তে খুব ভালোবাসতো, তো বই পড়েই সারাদিন নানা রকম ভাবতো। নারায়ণ মন্দির আর শালগ্রাম শিলার কথাটা শুনেই বুঝতে পারলাম পিঙ্কি দিদের আগেই কেউ খোঁজ করতে গিয়েছিল। হয়তো তারই প্রায়শ্চিত্ত করতে হয়েছিল নিজের জীবন দিয়ে। একটা অল্প বয়সী মেয়ের এরকম মর্মান্তিক পরিণতি শুনে গলাটা বুঝে এলো। মিনমিনে স্বরে ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, সঙ্গীতাও কি ওই অভিশপ্ত বাড়ির জন্যেই, মানে ওই বাড়ির অশরীরী শক্তি কি ওকে? মানে আমরাও প্রথমে তেমনটাই ভেবেছিলাম, মানে ওই বাড়িটার কারণেই হয়তো। কিন্তু পোস্টমর্টমের পরে জানা গেছিল সঙ্গীতা প্রেগনেন্ট ছিল। কোনো একটি ছেলের সাথে ওর প্রেম ঘটিত ব্যাপার ছিল। ছেলেটা অ্যাভয়েড করতেই হয়তো, মানে
যেমনটা হয় আর কি। নীরেন্দ্রনাথবাবু চোখ দুটো মুছে থামলেন। এদিকে আমার মনে কেমনই একটা আলোড়ন শুরু হলো। কোনো ছেলে সঙ্গীতার সাথে প্রতারণা করেছিল। দীপঙ্করদাও তো অনেক মেয়েকে ঠকিয়েছে। লাবণ্য, দেবিকা, ওই অভিশপ্ত বাড়ি এবং সঙ্গীতার আত্মহত্যা, কোথাও যেন কিছু একটা মিল আছে। আপনি জানেন ছেলেটা কে ছিল? মানে কোথায় বাড়ি, কিসে পড়তো? সেসব আর আমরা কি করে জানবো? পুলিশ কিছুদিন তদন্ত করেছিল। সঙ্গীতা তো সেইভাবে কাউকে জানিয়েও যায়নি। পশ্চিমের দিগন্তে অন্ধকার নেমে আসছিল। আমার মনে হচ্ছিল কি যেন একটা হারিয়ে ফেলছি আমি। শেষ একটা আলোর রেখা, যেখানেই নীলরতন নিবাসের শেষ রহস্যের কিনারা করা আছে। নীরেন্দ্রনাথবাবু ততক্ষণে হাত ঘড়ি দেখে উঠে দাঁড়িয়েছেন। আমি ওনাকে আবার জিজ্ঞাসা করলাম, কাকা, সুকুমারবাবু ওনার বাকি পরিবার এখন কোথায় আছে? সেদিন নাইট ডিউটি ছিল ওর। এই এখানেই ট্রেনে কাটা পড়েছিল। মেয়ের মৃত্যুর পরে সুকুমারও। আমার গায়ে কাঁটা দিল। এই কাঞ্চনপুরের মাটিতে না জানি আরও কত বিভীষিকাময় ইতিহাস রয়েছে। মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আমার। তবে সঙ্গীতার মা হয়তো বেঁচে আছেন, কোথায় আছেন তা জানি না। শরীরটা ভীষণই ক্লান্ত লাগছিল। ওই অভিশপ্ত বাড়ি যে একের পর এক পরিবারকে এরকম নির্মমভাবে শেষ করে দিয়েছে, সেটা ভেবেই শিউরে উঠছিলাম। আমার নিজের চোখ দুটো অজান্তেই ভিজে আসছিল। নীরেন্দ্রনাথ বাবুর দিকে তাকিয়ে বললাম, কেন কাকা, কেন একই ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটছে? ওই যে মাস্তুল, তুমি তো বললে কত মানুষের লোভ লালসার চিহ্ন হয়ে আজও দাঁড়িয়ে আছে। মানুষের মন থেকে যে আজও লোভ মেটেনি। লোভ না থাকলে ওই বাড়ির জমিদার পরিবারকে শেষ হতে হতো না। দুজন ব্রিটিশ সাহেবকেও এরকম রহস্যজনকভাবে মরতে হতো না। হয়তো তারপরের ঘটনা দুটো। আমিও উঠে দাঁড়ালাম। সন্ধে নেমেছে। দূর থেকে ট্রেনের একটা হুইসেল শুনতে পেলাম। ভদ্রলোক বললেন, ওই আমার অ্যালার্ম ঘন্টা বেজে গেছে। 6:20 ট্রেন, পেরিয়ে গেলেই ডিউটি জয়েন করতে হবে। ট্রেনের হুইসেল শুনে মনে হচ্ছিল আমার জীবন থেকেও একটা ট্রেন পেরিয়ে যাচ্ছে। ধরতে চেয়েও পারছি না। আরও একবার ওনাকে আটকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকা, সঙ্গীতাও কি ওই ব্রিটিশ সাহেবদের মতো লোভী ছিল? জমিদারদের মতো শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল? সঙ্গীতা আর লোভ, ও তো সবসময় নিজের আগে অন্যের কথা ভাবতো। নীলকর সাহেবদের অত্যাচারের কথা শুনে ওর চোখ রাগে জ্বলে উঠত। নিরীহ নীল চাষিদের অবস্থা শুনে ওর মন কাঁদত। আমাকে বলতো একদিন ওই কাঞ্চনপুরের প্রণম্য জমিতে 2 হাত ভরে মোহর ছড়িয়ে দেবে। আমি জিজ্ঞাসা করতাম, তুই কি লক্ষ্মীর ঘোড়া পেয়েছিস মা? আমাকে কানের কাছে ফিসফিসিয়ে বলতো, লক্ষ্মীর নয়, নারায়ণের ধন। বলতো এই কাঞ্চনপুরের গরিব মানুষদের বহু বছরের পরিশ্রমের উপার্জিত অর্থ ও ওদেরই হাতে ফিরিয়ে দেবে। নীরেন্দ্রনাথবাবু নারায়ণ ধনের ব্যাপারে বিস্তারিত না জানলেও আমার বুঝতে অসুবিধা হচ্ছিল না। সঙ্গীতার উদ্দেশ্য, ওর খোঁজ, নারায়ণের ধন নরনারায়ণের মধ্যে ফিরিয়ে দেওয়ার যে বাসনা, তা আমার কাছে ভীষণই পরিষ্কার লাগছিল। নীরেন্দ্রনাথ বাবু বলতে লাগলেন, সঙ্গীতার মনে লোভ কি করে আসবে? ও তো প্রেমের পূজারী ছিল। সুরের ভাষা চিনত, প্রাণ খুলে গাইতো, মন খুলে লিখত। সঙ্গীতার প্রতিটা কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে শুনতে ভীষণ চেনা একটা মুখ মনের পটে বারবার ভেসে উঠতে লাগলো। নীরেন্দ্রনাথবাবু আমাকে ওই শ্যাওলা ধরা বেদির কাছে রেখেই হাঁটতে লাগলেন রেল লাইন ধরে। উদাত্ত কণ্ঠে আবৃত্তি করতে লাগলেন, ইতিহাস পেরিয়ে উড়ে যাব পারে, অতীতের সব দাগ মুছে দেব সুরে।
দেখা হবে কোনো এক অস্তগামী বিকেলে, আমারে চিনবে তুমি নীরবতার আঁচলে। না, আর কোথাও কিছু ভুল নেই। সেই চেনা লাইন, সেই চেনা শব্দ। দেবিকার হাতের ডায়েরি। না না, সে দেবিকাও নয়, লাবণ্যও নয়, সে নিশ্চয়ই এই সঙ্গীতা। কিন্তু কয়েকদিন আগেও যে আমি তাকে একদম সামনে থেকে দেখেছি, এও কি সম্ভব? নিশ্চয়ই সঙ্গীতা বেঁচে আছে। ভদ্রলোকের কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। মাথার মধ্যে সব কেমন ভাবে পাক খাচ্ছিল যেন। আমার শরীরে হাঁটবার মতো আর শক্তি ছিল না। তবুও কি যেন জাদু বলে ছুটতে লাগলাম। রেল লাইন ধরে ট্রেনটা ছুটছে, আর আমি লাইনের পাশে। মনে হচ্ছিল ট্রেনটার থেকেও বেশি বেগে ছুটতে হবে, তবেই আমি ওকে ছুঁতে পারবো। ছুটতে ছুটতে একদম নীরেন্দ্রনাথ বাবুর সামনে গিয়ে থামলাম। উনি আমাকে হাঁপাতে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? এসব এসব কত বছর আগে? মানে মানে সঙ্গীতা যখন এখানে আসতো, গান গাইতো? ভদ্রলোক আমার পা থেকে মাথা অবধি ভালো করে আরও একবার দেখলেন। ততক্ষণে ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। অন্ধকারে ট্রেনের পিছনের লাল আলোটাই শুধু দেখা যাচ্ছে। ওই দিকে তাকিয়ে বললেন, তা বছর 5 আগে তো হবেই। কেন? অনেক দূর পর্যন্ত ট্রেনের শেষ হুইসেলটা শুনতে পেলাম। আমার ঘামে ভেজা নাকে মুখে এক পশলা ঠান্ডা হাওয়া বয়ে গেল। চেনা পারফিউমের গন্ধটা মনের গভীর অবধি ছুঁয়ে দিল। চোখ বন্ধ করে অনুভব করতে চাইলাম ওকে। কানের কাছে ফিসফিস করে কেউ বলল, আমার ফেরার যে সময় হয়ে গেছিল, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আজ আবার লিখতে বসলাম। হ্যাঁ, আজকাল আমিও ডায়েরি লিখি। কোনো একজন যে বলেছিল সিলেবাসের বাইরে বেরিয়ে কিছু করতে, তাতে অনেকটা ভালো লাগা আছে। তারপর তো আমার নামই লিখন। তবে মাকে এখনো জিজ্ঞাসা করা হয়নি আমার নামটা কে রেখেছিল। সেদিন কাঞ্চনপুর স্টেশন থেকে অনেক রকম ভাবনা নিয়েই নতুন মেসে ফিরেছিলাম। অনেক রাত্রি অবধি ঘুম আসছিল না। চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছিলাম হলদে চুড়িদার, সবুজ ওড়না, কপালে ছোট্ট টিপ। মনে পড়ছিল সঙ্গীতার বলা এক একটা কথা। আমাকেও বলেছিল ডায়েরিটা দিয়ে যাবে। সঙ্গীতা ওর সব কথাই রেখেছিল। সেই রাত্রেই খুলেছিলাম বইপত্রের আকাশি ট্রাঙ্কটা। আমার অনুমান মিথ্যে ছিল না। খয়েরি রঙের ডায়েরিটা ওর মধ্যেই ছিল। এক এক করে পড়েছিলাম বছর 20 একটা মেয়ের হৃদয় নিংড়ে লেখা প্রতিটা শব্দ। ছোট ছোট ইচ্ছেরা, স্বপ্নরা কিভাবে তিল তিল করে ডানা মেলেছিল, আর কিভাবে ফুলটা ফুটে ওঠার আগেই কুঁড়িতে ঝরে গিয়েছিল। প্রেম কখনো না করলেও ভালোবাসা কেমন হয় সেটা ওর লেখাতে বারবার অনুভব করেছি। সত্যি সঙ্গীতার কলমে আবেগ ঝরে পড়ত। দীপঙ্করদার সাথে ওর কলেজে প্রথম আলাপ। খাতার মাঝে মনের দেওয়া নেওয়া, একটু একটু করে কাছে আসা, ভালোবাসা। কত সময় ওরা কলেজের লাইব্রেরিতে বসে গল্প করেছে, কত বিকেল ওরা ভাঙা মাস্তুলটার নিচে কাটিয়েছে, কতবার সন্ধ্যের ট্রেনে দীপঙ্করদাকে কাঞ্চনপুর স্টেশন থেকে বিদায় জানিয়েছে। তারপর একদিন কলেজ পাশ করে দীপঙ্করদা চলে গেল বিএড করতে। সঙ্গীতা তখন সেকেন্ড ইয়ার। একা হয়ে গেল কলেজে। দিনের পর দিন ও অপেক্ষা করত দীপুদা আসবে বলে, কিন্তু আর সে আসেনি। সঙ্গীতার মনের ব্যথা জমা পড়তে রইল ডায়েরির কালো অক্ষরে। বড্ড ভুল মানুষকে যে ও বিশ্বাস করেছিল, ভুল মানুষকে ভালোবেসেছিল।
তবে সঙ্গীতার ভালোবাসা সত্যি ছিল, তাই ওর অপেক্ষা মিথ্যে হয়ে যায়নি। নিয়তির লিখনেই কোনো একদিন দীপঙ্করদাকে ফিরে আসতে হয়েছিল, সেই নীলরতন নিবাসেই, জীবনের অন্তিম লগ্নটা যেখানে সঙ্গীতা কাটিয়েছিল। বাকি গল্পটা তো আগেই লিখেছি। দীপঙ্করদার জন্যে ওর অপেক্ষার কথা পড়ে মাঝে মাঝে সত্যি পজিটিভ হয়ে যেতাম। কখনো কখনো খুব অভিমান হতো, মেয়েটা কেন এভাবে চলে গেল? ফিরে যাওয়ার কি এতই দরকার ছিল? আজ ধারাপাতে ফেরার সময় ট্রেনে দীপঙ্করদাকে দেখলাম। দীপঙ্করদার মা পাশে বসে না থাকলে হয়তো চিনতেও পারতাম না। যে রূপের গরিমাতে ও একের পর এক মেয়েকে ভালোবাসার টোপে ব্যবহার করত, আজকে সেই দিকে তাকালে আঁতকে উঠতে হয়। মনে মনে ভাবলাম, যা হয়েছে ভালোই হয়েছে। ভাগ্যিস দীপঙ্করদার স্মৃতি আর ফিরে আসেনি। নিজের মুখটা আয়নাতে দেখলে হয়তো দীপঙ্করদা আর বাঁচত না। তবে দীপঙ্করদার মায়ের জন্যে কষ্ট হচ্ছিল। কিন্তু ওই যে নিয়তির হাত থেকে আমরা রক্ষা পাবো কি করে? এ জন্মের পাপের ভোগ যে এ জন্মেই করে যেতে হয়। বুঝতে পারলাম মাসিমা কাঞ্চনপুরে হয়তো দীপঙ্করদাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন। শুনেছিলাম ওর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চলছে। ভাবলে খুব অবাক লাগে, প্রায় 100 বছর আগে ওই নারায়ণ ধনের খোঁজ করতে গিয়েই ব্রিটিশ সাহেব জ্যাকবের মৃত্যু হয়। তার বন্ধু লিন্টন সাহেব পাগল হয়ে যায়। আর আজ 100 বছর পরে ওই একই বাড়িতে একই ইতিহাসের পুনরাবৃত্তি। সঙ্গীতা বলেছিল ওরা প্রতিশোধ নিতে ফিরে আসবে। বুঝতে পারিনি ওরা কারা। আজ বুঝতে পারছি, ওরা সেই সর্বহারা শ্রেণী, ওরা সেই খেটে খাওয়া মানুষ, ওরা সেই শোষিত সম্প্রদায়। ওদের রক্ত জল করা পরিশ্রমের অর্থেই ধনীরা আরও ধনী হয়। ওদের বেদ খাওয়া আর্তনাদে শাসক শ্রেণীর পকেট ফুলে ওঠে। ওদের যন্ত্রণা দিয়েই লেখা হয় শতাব্দীর ইতিহাস। সঙ্গীতা ওর ইচ্ছে পূরণ করার সময় পায়নি, ফিরিয়ে দিতে পারেনি ওদের পূর্বপুরুষের সম্পত্তি। নারায়ণের ধন ওই ভস্মীভূত নীলরতন নিবাসে হয়তো আজও কোথাও মুক্তির অপেক্ষায় কাঁদছে। সত্যি তো এটাই, ওদের ঋণ মেটাবার ক্ষমতা আজও আমাদের নেই। তবে যুগে যুগে ওরা ঠিক ফিরে আসে লোভ লালসা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে, প্রতিশোধ নিতে। আর প্রতিশোধের কথা কোনো একজন ভুলে গেলেও নিয়তি ঠিক তার ভাগ্যের কর্মফল লিখেই রাখে। সঙ্গীতার ডায়েরির কয়েকটা লাইন আজ আবারও মনে মনে পড়লাম। ইতিহাস পেরিয়ে উড়ে যাব ওপারে, অতীতের সব দাগ মুছে দেব সুরে। দেখা হবে কোনো এক অস্তগামী বিকেলে, আমারে চিনবে তুমি নীরবতার আঁচলে। ধুলো ঝাড়া মাস্তুল করবে আনন্দ স্নান, ওরা সব গাইবে সত্যের জয়গান। ইতিহাস শেষে ঠিক আসবে মহাপ্রলয়, অভিশাপ ধুয়ে যাবে আগামীর আলোয়। নব অধ্যায় রচবে সময়ের নবশিক্ষা, তোমার লেখনীতে আমার মুক্তির অপেক্ষা। জানি না সঙ্গীতা কার উদ্দেশ্যে শেষ দুটো লাইন লিখে গিয়েছিল। যদি সেটা আমার জন্য হয়, তবে নিশ্চয়ই ওর আত্মা আজ বিশ্ব নিখিলের মাঝে হাসবে। আমার এই লেখনীর প্রকাশে সেও মুক্তি পেয়ে যাবে আলোর আকাশে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, নীলকুঠির অভিশপ্ত ভাড়া বাড়ির দ্বিতীয় ও অন্তিম পর্ব।
লিখনের চরিত্রে স্বর্ণাভ, আগন্তুক মেয়ের ভূমিকায় শ্রীলেখা, দীপঙ্করদার ভূমিকায় সৌমিক, পিঙ্কিদির ভূমিকায় আমি স্বস্তিকা, সজনী মাসির ভূমিকায় শ্রেয়া, সুমি স্নেহা, মন্টুবাবুর ভূমিকায় বিট্টু, নীরেন্দ্রনাথের ভূমিকায় কিঞ্জল, লিখনের বাবার চরিত্রে ঋষি, মালিনী বৌদির চরিত্রে মিষ্টি, প্রতিবেশী অরিত্রা, মালিনী বৌদির হাজবেন্ড সুমন, বিকাশদার চরিত্রে দীপমন্ত্র, মায়ের চরিত্রে অরিত্রা, দেবিকার ভূমিকায় অঙ্কিতা, লাবণ্যর মার ভূমিকায় বর্ণিনী, ভৌতিক সঙ্গীত আবহাওয়া অরিত্রা, পোস্টার ডিজাইন অ্যান্ড মোশন শ্রীদীপ, অরিজিনাল সাউন্ড অ্যান্ড বিজিএম শ্রীদীপ। ফিরে আসছি পরের শনিবার আর একটা নতুন গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন দি অ্যাডভেঞ্চার স্টেশন।